আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আচ্ছা, এখানে আমার তিনটে ব্যাংকের একটু রিপ্রেজেন্টেটিভ দরকার। মার্কেন্টাইল ব্যাংকের কেউ আছেন, ন্যাশনাল ব্যাংকের কেউ আছেন, আর এনসিসি ব্যাংকের কেউ আছেন? মার্কেন্টাইল ব্যাংকের কে আছেন? এনসিসি ব্যাংকের কেউ আছেন? ন্যাশনাল ব্যাংকের কে আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। ন্যাশনাল ব্যাংকের ন্যাশনাল ব্যাংক। আফসান। আফসান আপু ন্যাশনাল ব্যাংকের। ন্যাশনাল ব্যাংকের পরীক্ষা কবে? ভাইয়া ঈদের পরে মেবি এপ্রিলের ফার্স্ট উইক। এপ্রিলের ফার্স্ট উইকে। আচ্ছা, মার্কেন্টাইল ব্যাংকের কেউ আছেন? রাজু ভাই জাকির ভাই আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই মাহমুদ। মাহমুদ ভাই, আপনাদের জি। পরীক্ষা কবে ভাইয়া? ন্যাশনাল ব্যাংক ওই যে ও আচ্ছা, হ্যাঁ, এখনো এপ্রিল ডেট ফার্স্ট দেয়নি উইক। আর কি, ওইভাবে ফিক্সড করে। এপ্রিলের ফার্স্ট উইকে, উই এক্সপেক্টেড এপ্রিলের ফার্স্ট উইক। হ্যাঁ। ওকে। জি জি। আর এনসিসি ব্যাংকে জিয়া ভাই আছেন? এনসিসি ব্যাংকের পরীক্ষার ডেট কবে? 28 তারিখ? মার্কেন্টাইল ব্যাংক 28 তারিখ? মার্কেন্টাইল ব্যাংক 28 তারিখ সম্ভবত। মার্কেন্টাইল ব্যাংক 28 তারিখ। আর এনসিসি ব্যাংক হচ্ছে, এনসিসি ব্যাংক 28 তারিখ সম্ভবত। তার মানে সবগুলি পরীক্ষা আপনাদের ন্যাশনাল ব্যাংকে যারা আছেন, মানে আমাদের গ্রুপে আসলে পরে যারা জয়েন করেছেন আপনারা, মানে একটু ডিসকমফোর্ট ফিল করছেন এখন পর্যন্ত। ডিসকমফোর্ট ফিল করা মানে হচ্ছে যারা ডে 1 থেকে ক্লাস করেছিল তারা একটা রিদমে ছিল। আপনারা আসলে পরে জয়েন করার পরে ওই রিদমটা আপনারা একটু পেতে ঝামেলা হচ্ছে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইউ হ্যাভ শর্ট টাইম। এটা হচ্ছে আরেকটা ফ্যাক্ট। আপনাদের শর্ট টাইম। এখন আমরা যেটা কাজ করার চেষ্টা করছি, আলটিমেটলি আপনাদের পরীক্ষায় অ্যাপিয়ার হইতে হবে বা পরীক্ষা দিতে হবে। সো আমরা এই গ্রুপে থেকেই কাজ করব। ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং এনসিসি ব্যাংকে যারা আছেন তাদের জন্য আমরা স্পেশাল ক্লাস নিব। স্পেশাল ক্লাস নিব মানে হচ্ছে আম, আপনাদের তো আর ঈদটা খুব বেশি মানে কর্ডিয়াল হতে হবে, 7 দিনে ছুটি লাগবে এরকম না। আমরা ঈদের যে 7 দিনের একটা গ্যাপ আছে আমাদের, সেই 7 দিনে আপনাদেরকে 3 দিন আমরা ভ্যাকেশন দিব, অর্থাৎ ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন। এই 3 দিন ভ্যাকেশন দিব, বাকি 4 দিন আমাদের ক্লাস থাকবে। 1 নম্বর কথা, এটা ঈদের দিন, ঈদের 4টা দিনের কথা বলছি। 2 নম্বর হচ্ছে আমাদের ঈদের আগে, ঈদ কোন সপ্তাহে? ঈদ 20 তারিখে, তাই না? 20 তারিখ অর্থাৎ আমরা এই উইকটা, এই উইক আজকে 7 তারিখ, আমাদের সোম এবং বুধ, সোম বুধ শুক্র শনি নেক্সট 4টা ক্লাস থাকবে আমাদের। মানে এই উইকে নেক্সট সোম এবং বুধবারে আমাদের 2টা ক্লাস আছে। এই উইকের সোম এবং বুধবারে 2টা ক্লাস আছে। 13-14 তারিখে 2টা ক্লাস আছে। পরবর্তীতে বা পরবর্তী উইকের আমাদের ছুটি শুরু হচ্ছে কবে থেকে? ঈদের ছুটি শুরু হচ্ছে কবে থেকে? ভাইয়া সোমবার থেকে 17 তারিখ থেকে। 17 তারিখ থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। তার মানে ঈদের আগে এই উইকে আমরা 4টা ক্লাস নিব। সোমবারে একটা ক্লাস, বুধবারে একটা ক্লাস, ক্লাস ফ্রাইডেতে একটা ক্লাস, স্যাটারডেতে একটা ক্লাস, আমাদের 4টা ক্লাস থাকবে। আচ্ছা, আর হচ্ছে আপনাদের নর্মালি ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য বা আপনাদের যে অ্যাক্টিভিটিসগুলি আছে সেই অ্যাক্টিভিটিস আমি সাজেশন, আপনাদের সবার রোল কলের সাজেশনই আমার কাছে আছে। মানে ঠিক কোন টাইপের প্রশ্ন হবে, কোন দিকের কি কোয়েশ্চেন থাকবে, সব আমার কাছে আছে। আহ, তো আমরা আসলে এই উইকে যদি নেক্সট ফ্রাইডে পর্যন্ত 4টা ক্লাস থাকে, আর ঈদের উইকে আমরা 4টা ক্লাস নিব, ঈদের ভ্যাকেশনে 4টা ক্লাস নিব। মোটামুটি 21 তারিখ 22 তারিখ পর্যন্ত আমাদের 4 দুগুণে 8টা ক্লাস থাকবে। আর হচ্ছে 28 তারিখ বা এপ্রিল পর্যন্ত যেতে মাঝখানে যে অংশটুকুতে যতগুলি ক্লাস থাকে উইল কাভার্ড। মোটামুটি উই এক্সপেক্ট যে 10 থেকে 12টা ক্লাস আমরা এক্সপেক্ট করছি, যে 12টা ক্লাস আমরা নিব। মোটামুটি জেনারেল ব্যাংকিং, ক্রেডিট এবং ফরেন ট্রেড যতটুকু আছে সামারি করে যেভাবে করা যায়, যতটুকুলি কোয়েশ্চেন জানা দরকার আমরা অতটুকু সামারি করে পড়ার জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা আমি কভার আপ করে দিব আপনাদের। যারা ন্যাশনাল ব্যাংকে আছেন, যারা এনসিসি ব্যাংকে আছেন, যারা মার্কেন্টাইল ব্যাংকে আছেন, আমাদের সাথে যারা এই 3টা ব্যাংকে আছেন, ট্রাস্ট ব্যাংক বা অন্য ব্যাংকগুলিতে যারা আছে, এক্সিম ব্যাংক বা অন্যান্য ব্যাংকে যারা আছে, তাদের পরীক্ষা আসলে এত দ্রুত হবে না, তাদের পরীক্ষা আরো পরে। সো তারা চাইলে স্পিডের সাথে অ্যাড হইতে পারেন, পরে আপনারা রিভিউতে আবার জয়েন করতে পারবেন। বাট যাদের এই 3টে গ্রুপ, যাদের পরীক্ষা আগে, তাদের জন্যই মূলত আমরা এখন স্কেজুয়াল সাজাবো বা ক্লাস ফ্লো চার্টটা গ্রুপে দিব। আপনারা যারা আছেন ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্লিজ আপনারা কেউ রেকর্ডের উপর ডিপেন্ড করবেন না। বিকজ এই 28 তারিখ বা এই মাস, সামনের এই মাসের শেষ পর্যন্ত যে ক্লাসগুলি হচ্ছে, অল ক্লাস আর
ডেডিকেটেড ফর ইউ, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক, আপনাদের জন্য ডেডিকেটেডলি অল ক্লাস। ডেফিনেটলি এটা ট্রাস্ট ব্যাংক বা অন্যান্য ব্যাংক যারা আছে তাদেরও সাপোর্টিভ হবে, বাট যেহেতু তাদের প্রেশার নাই, তারা এই ক্লাসগুলিতে জয়েন করবে, কারণ এই ক্লাসগুলি আমরা আবার পরে রিভিউ করব। বাট যাদের মার্চে পরীক্ষা তারা আসলে পরে রিভিউ করার আর সুযোগ পাবেন না, যেহেতু পরীক্ষা হয়ে যাবে আপনাদের। সো আমরা পুরো কোর্সটাকে একটা রিভিউ করবো এই 12 দিনের মধ্যে। একটু প্রেশার হবে, বা একটু প্রেশার হবে, অফিস ডে, তারপরে রমজান, তারপরে মানে ব্যাক টু ব্যাক কয়েকটা ক্লাস দিচ্ছি, বাট এটা আপনাদের আসলে কিছু করার নাই। লাস্ট মান্থে এতটুকু প্রেশার নেন, আশা করছি যে আপনার পরীক্ষাটা ভালো হবে। জেনারেল ব্যাংকিং নিয়ে আমরা স্ক্যাটার যে সিচুয়েশনটা আছে, আমি জেনারেল ব্যাংকিং আপনাদের দুইটা শিট দিব, দুইটা শিট, জাস্ট দুইটা শিট। এটা সামারি শিট, এটা রিভিউ শিট। আমি তিনটা শিট রেডি করছি তিনটা পার্টের জন্য। ইসলামী ব্যাংকিং কারো নাই এখানে, তাই না? তিনটা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক, আমার যতটুকু ধারণা কারোরই ইসলামী ব্যাংকিং নাই, তাই না? কারো আছে ইসলামী ব্যাংকিং, ন্যাশনাল ব্যাংক? জি না ভাইয়া, আমাদের নেই, ন্যাশনাল ওকে। ব্যাংকে নেই। এনসিসি ব্যাংকের নাই, মার্কেন্টাইল ব্যাংকের নাই, এতটুকু আমি জানি। সো সব সব ব্যাংকে আসলে যেখানে প্রেসার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জেনারেল ব্যাংকিং এবং মানি লন্ডারিং পার্টটা সবার জন্য প্রায়োরিটি বেসিস, প্রথম প্রায়োরিটি জেনারেল ব্যাংকিং এবং মানি লন্ডারিং। সো জেনারেল ব্যাংকিং এবং মানি লন্ডারিংটা যদি আপনি ঠিকঠাক করে গুছাইতে পারেন, তাহলে আপনার জন্য ভালো মার্কস পাওয়াটা মানে বেশি সুবিধাজনক হবে। জেনারেল ব্যাংকিং এবং মানি লন্ডারিং আমরা স্ক্যাটার্ড অবস্থায় পড়েছি। আমরা যদি এটা আপনাদেরকে শীট প্রোভাইড করে ফেলি, শীট দেই, শীট অনুযায়ী আপনারা পড়েন, রিভিউ করবেন, এটা আপনাদের রিভিউ থাকবে, কারণ অলমোস্ট সবকিছু আমরা পড়িয়েছি, রেকর্ডিংগুলি আপনারা পেয়েছেন, আপনারা জাস্ট সেইগুলির একটু রিভিউ করবেন। তাহলে আপনাদের মোটামুটি কভার অফ হয়ে যাবে। আমরা চারটা ডিভিশনকে একসাথে কভার করার কথা বলছি, চারটা ডিভিশন। আই মিন ক্লিয়ারিং, ক্যাশ, জেনারেল ব্যাংকিং এবং মানি লন্ডারিং, এই চারটা জিনিস। এর মধ্যে জেনারেল ব্যাংকিং এর ক্ষেত্রে আমাদের দুইটা পার্ট আছে, আবার আমাদের জেনারেল ব্যাংকিং এ ল একটা পার্ট আছে, প্র্যাকটিস একটা পার্ট আছে। ল একটা পার্ট আছে, প্র্যাকটিস একটা পার্ট আছে। লর দিক থেকে কোর ল হিসেবে যেটা আমরা জেনারেল ব্যাংকিং এর সবার আগে দরকারি দুইটা ল খুব জরুরি, দুইটা ল, মানে জেনারেল ব্যাংকিং এর জন্য দুইটা ল থেকে মেইনলি প্রশ্ন আসে। সেই দুইটা ল হচ্ছে, একটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, কমপ্লিটলি আলোচনা করেছি। আরেকটা ল হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট। ব্যাংক কোম্পানি অ্যাক্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, বাট এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস এই মর্মে যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট সব জায়গায় সবার সিলেবাসে হাইলাইটেডলি বলে দেয় ব্যাংক কোম্পানি অ্যাক্ট ইনক্লুডিং অ্যামেন্ডমেন্ট 2023, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট 2023-র উপর কিন্তু খুব প্রায়োরিটি দেওয়া হয়। সো আজকের ক্লাসে আমরা ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এটা কভার করব, এবং এইটার সাথে সাথে এটার যে অ্যামেন্ডমেন্ট আছে সেটাও কভার করব। সো দুইটা জিনিস, মানে ব্যাংক কোম্পানি একটা কমপ্লিট আমরা কভার করব। 1 ঘন্টা ক্লাস, জাস্ট এখন 9:57 বাজে, আমি শার্প 11টায় শেষ করব। কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে কোয়েশ্চেন করবেন। ব্যাংক কোম্পানি একটা থেকে কমপক্ষে আপনাদের পরীক্ষায় 5 মার্কস কোয়েশ্চেন আসবে, কমপক্ষে 5, মানে 100 মার্কসের পরীক্ষায় যদি হিসাব করেন 20 ভাগের 1 ভাগ কোয়েশ্চেন এখান থেকে আসবে মিনিমাম, আরো বেশিও আসতে পারে। এমসিকিউ 2-3টে এমসিকিউ আসবে, আর হচ্ছে একটা সিঙ্গেল কোয়েশ্চেন আসবে ব্যাংক কোম্পানি এক থেকে, আই বিলিভ। ওকে, আমরা তাহলে ব্যাংক কোম্পানি একটা শুরু করব। আর মানে আপনারা রেগুলার ক্লাসে থাকেন, রেগুলার ক্লাসে থাকলে আপনারা দেখবেন যে আপনাদের সিলেবাসটা মোটামুটি ভালোভাবে রিভিউ হচ্ছে। প্রথমত ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, এইটা 14ই ফেব্রুয়ারি 1991 সালে ইনকর্পোরেট করা হয়েছে। এইটা পরবর্তীকালে দেয়ার ওয়াজ এন অ্যামেন্ডমেন্ট ইন ব্যাংক কোম্পানি অ্যাক্ট 2013-এ একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবং তারপরে আরেকটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2023-তে, ওয়াজ ইফেক্টিভ ফ্রম এত অ্যান্ড লাস্ট। ব্যাংক কোম্পানি একটা টোটাল সেকশন হচ্ছে 123টা। এখন এর মধ্যে ইম্পর্টেন্ট যে সেকশনগুলি আমাদের মোটামুটি একটু জানা দরকার, সেই সেকশনগুলি নিয়ে আমরা কথা বলবো। আমরা এখন ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 পড়ছি, অ্যামেন্ডমেন্ট যেটা সেটা এখনো পড়ছি না, সেটা আমরা একটু পরে দেখাবো। সেকশন ব্যাংক কোম্পানি অ্যাক্টে যে 123টা সেকশন, এই 123টা সেকশন সবগুলি সেকশন আপনাদের পড়তে হবে না, স্পেশাল কিছু সেকশন আপনাদের পড়তে হবে, কিছু একটু ভালো করে, কিছু এমসিকিউ টাইপের পড়লে হবে। প্রথম বলা আছে যে ফর্ম অফ বিজনেস ইন হুইচ ব্যাংকিং কোম্পানি মে এঙ্গেজ। আমাদের দেশে কোনো একটা ব্যাংক যখন ব্যাংক কোম্পানি একটার আন্ডারে লাইসেন্স প্রাপ্ত হয় তখন সে আসলে কোন কোন বিজনেস করতে পারবে, দিস ইজ ইম্পর্টেন্ট। দ্য বরোয়িং, কালেক্টিং অ্যান্ড টেকিং আপ মানি, মানে ডিপোজিট নিতে পারবে।
দ্য ল্যান্ডিং অর অ্যাডভান্সিং অফ মানি আইদার এগেইনস্ট সিকিউরিটি অর উইদাউট সিকিউরিটি। সিকিউরিটির এগেইনস্ট অথবা সিকিউরিটির বাহিরে সে হচ্ছে অ্যাডভান্স দিতে পারবে। মানে প্রথম 1 আর 2 নম্বর পয়েন্ট দুই হচ্ছে সে ডিপোজিট নিতে পারবে এবং সে হচ্ছে অ্যাডভান্স দিতে পারবে। এটা হচ্ছে মূল কথা। ড্রয়িং, অ্যাকসেপ্টিং, মেকিং, বাইং, সেলিং, কালেক্টিং অ্যান্ড ডিলিং উইথ বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট অ্যান্ড ডিবেঞ্চার ইটিসি। এটুকু জিনিস ইম্পর্টেন্ট। ব্যাংক চাইলে বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট এবং ডিবেঞ্চার সহ যে সকল আন্ডারটেকিং বেস ইনস্ট্রুমেন্ট আছে সেই সকল আন্ডারটেকিং বেস ইনস্ট্রুমেন্টের উপর বেস করে তারা কাজ করতে পারবে। টু গ্র্যান্ট অ্যান্ড ইস্যু লেটার অফ ক্রেডিট, ট্রাভেলার্স চেক, ক্রেডিট কার্ড অ্যান্ড সার্কুলার নোটস অ্যাজ ওয়েল। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। লেটার অফ ক্রেডিট আমরা সবাই বুঝি ব্যাংক করে। ট্রাভেলার চেক চেক একটা সময় আমাদের কাছে মনে হয়েছে যে ব্যাংক কোম্পানি অ্যাক্টের মাধ্যমে ট্রাভেলার চেকস হয়তো এখন আর ইউটিলাইজ হয় না, বাট এটা কিন্তু স্টিল ব্যাংক কোম্পানি অ্যাক্টে বলছে যে ব্যাংক চাইলে ট্রাভেলার চেক ইস্যু করতে পারে। ক্রেডিট কার্ড এটা আমরা জানি। সার্কুলার নোটস এটাও আমরা জানি। সার্কুলার নোটস হচ্ছে ব্যাংক নোটের একটা পার্ট। ব্যাংক নোটের যে পার্টটা মূলত ব্যাংকের ফান্ড ম্যানেজমেন্টের ইস্যুটাকে যেটা কাভারাস করে, এটা হচ্ছে সার্কুলার নোটস। তাহলে ব্যাংক মোটামুটি ইস্যু করতে পারবে চার ধরনের চার ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। চার ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। এই চার ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে ব্যাংক কাজ করতে পারবে। এটা আমরা চাইলে এটাকে আমরা একটু শর্টকাটও করতে পারবো, কারণ এটা আমাদের মোটামুটি নিজেদের জিনিস। আর নর্মালি নর্মালি no bank company shall engage in any other business from except those referred in above. এই উপরের কাজগুলির বাহিরে অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারবে না। তাহলে ডিপোজিট নিতে পারবে, ইনভেস্টমেন্ট দিতে পারবে, যত ধরনের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আছে সেগুলি নিয়ে ডিলিংস করতে পারবে। আমি আজকে সোজা করে দিছি। তারপরে হচ্ছে লেটার অফ ক্রেডিট, টেবিলার চেকস, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির সাথে এঙ্গেজ হতে পারবে। এগুলি নিয়ে তারা কাজ করতে পারবে। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার সেকশন নাম্বার 7-এ বলা আছে ব্যাংক কোন কোন বিজনেসের সাথে ইনভলভ হতে পারবে। সেকশন 13-এ বলা আছে মেনটেইন অফ ক্যাপিটাল। কোনো একটা ব্যাংক তাদের ব্যাংকিং বিজনেস পরিচালনা করার জন্য তারা মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রয়েছে তাদের। সেই মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। বিশেষ করে এই লাইনটুকু খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য আসে। এটা বলা হচ্ছে ব্যাংক চাইলে তাদের নতুন ব্যাংক লাইসেন্স প্রাপ্ত হলে তার পেইড আপ ক্যাপিটাল লাগবে 500 কোটি টাকা। আগে যেটা ছিল 400 কোটি টাকা। সো এখন কিন্তু 400 কোটি না, এখন 500 কোটি। নাম্বার ওয়ান। ট্রেডিশনাল কমার্শিয়াল ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল লাগবে 500 কোটি। তারপরে ডিজিটাল ব্যাংক যেগুলি আছে, ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে পেইড আপ ক্যাপিটাল লাগবে 300 কোটি। এইটা আগস্ট 2025 এটা চেঞ্জ করা হয়েছে। আগে এটা 125 কোটি ছিল। সো এখন কিন্তু 125 কোটি না। সো মানে এইটা আমরা একটু পরে যখন অ্যামেন্ডমেন্টটা দেখবো 2023-তে, যে ব্যাংক কোম্পানি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট, সেখানে কিন্তু 125 কোটি লেখা, বাট আমরা এটা পড়বো 300 কোটি টাকা, যেটা আগস্ট 2025-এ অ্যামেন্ড করা হয়েছে। স্পন্সর কন্ট্রিবিউশন, পাবলিক ইস্যুস, সিকিউরিটি ডিপোজিট, এই তিনটা জিনিস আপনাদের না পড়লেও হবে। মানে এগুলি খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না, সো এগুলি বাদ দিব আমরা। Bank in Bangladesh have to maintain a minimum capital adequacy ratio of not less than 10% of their risk weighted asset. যদিও যারা আমার রিস্ক ক্লাস করেন, ভ্যাসেলের একটা রেকর্ডিং আমাদের গ্রুপে দেওয়া আছে। আপনারা কেউ যদি পার্সোনালি ইন্টারেস্টেড হন, ভ্যাসেলের টোটাল একটা রেকর্ডিং আছে আমাদের, সেই রেকর্ডিংটা শুনতে পারেন। ইউটিউবে দেওয়া আছে, ওপেন করা আছে সবার জন্য। সেই রেকর্ডিংটা শুনলে আপনি রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কি, সেটা কিভাবে কাজ করে, সেভাবে কিভাবে ক্যালকুলেশন করা হয়, এটা আপনারা জানতে পারবেন প্রত্যেকটা ব্যাংকে। তাহলে দুইটা ইনফরমেশন পাচ্ছি আমি এই পয়েন্ট থেকে। এক নম্বর হচ্ছে নতুন ব্যাংক লাইসেন্স প্রাপ্ত হতে হলে পেইড আপ ক্যাপিটাল লাগবে 500 কোটি টাকা। ডিজিটাল ব্যাংকে লাইসেন্স প্রাপ্ত হতে হলে তাকে লাগবে 300 কোটি টাকা। আর প্রত্যেকটা ব্যাংক মিনিমাম
ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও অথবা কার, যেটাকে সিএআরআর বলা হয়, কার এটা কিন্তু অ্যাব্রিভিয়েশনও আসে। মিনিমাম ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কার আকারে তাকে কমপক্ষে 10% অফ দেয়ার রিস্ক ওয়েটেড অ্যাসেটের অ্যামাউন্ট রিটেন করে রাখতে হবে। অর্থাৎ কোনো একটা ব্যাংকের রিস্ক ওয়েটেড অ্যাসেট যা, সেই রিস্ক ওয়েটেড অ্যাসেটের কমপক্ষে 10% মিনিমাম ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও আকারে তাকে জমা রাখতে হবে। 10%, তাহলে আমার আসলে এইটুকু জিনিসও পড়ার জন্য ইম্পর্টেন্ট। কারকে আমরা মানে সিআরএআর কে যদি ভাঙাই, টোটাল এলিজিবল ক্যাপিটাল, ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট, মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট এবং অপারেশনাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। এই রিস্ক ওয়েটেড অ্যাসেটকে সাধারণত ভ্যাসেলে তিনটে পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক এবং অপারেশন রিস্ক। ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক এবং অপারেশন রিস্কের যোগফল যেটা হবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। সেই রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10% আমাকে মিনিমাম ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও আকারে রাখতে হবে। এইটাও কিন্তু পরীক্ষায় আসে, মিনিমাম কত পার্সেন্ট রাখতে হবে। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের এই অংশটাতে একটু ভাঙানো জিনিস আছে, এটা একটু সবাই মনে রাখতে হবে, বিকজ এটা থেকে এমসিকিউ আসে। অল ব্যাংকস উইল বি রিকোয়ার্ড টু মেনটেন দ্য ফলোইং রেশিও অন অনগোয়িং বেসিস। কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটাল, টিয়ার ওয়ান ক্যাপিটাল এগুলি আসলে এখন আমি আমার ওই ভ্যাসেলের যে শীটটা আছে সেটা আপনারা দেখলে আপনাদের এই এই জিনিসগুলি মোটামুটি কভার হবে। কারণ আহ, কোনো একটা ব্যাংকে ভ্যাসেল থ্রিতে সাধারণত দুই ধরনের টিয়ার এর কথা বলা হয়। একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার ওয়ান, আর আরেকটা হচ্ছে এডিশনাল টিয়ার ওয়ান। কমন ইকুইটি টিয়ার ওয়ান, এই যে আমাকে বললাম যে মিনিমাম 10% রাখতে হবে, মিনিমাম 10%-এর মধ্যে কমন ইকুইটি টিয়ার ওয়ান থেকে কমপক্ষে 25% রাখতে হবে, মানে 4.5% টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের কমন ইকুইটি টিয়ার ওয়ান থেকে রাখতে হবে। টিয়ার ওয়ান ক্যাপিটাল থেকে রাখতে হবে অ্যাটলিস্ট 6%। টিয়ার ওয়ান ক্যাপিটালের একটা পার্ট হচ্ছে কমন ইকুইটি টিয়ার ওয়ান। তাহলে ভ্যাসেল থ্রি বলছে যে আমার কোন একটা ব্যাংকের টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে টিয়ার ওয়ান ক্যাপিটাল আর একটা হচ্ছে টিয়ার টু ক্যাপিটাল। টিয়ার ওয়ান ক্যাপিটালে এই যে একটু আগে যেটা দেখলাম মিনিমাম 10% রাখতে হবে, তার মধ্যে টিয়ার ওয়ান ক্যাপিটাল থেকে রাখতে হবে মিনিমাম 6%। আর টিয়ার টু অর্থাৎ এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল ক্যান বি অ্যাডেন্ডাম ম্যাক্সিমাম অফ 1.5% অফ দ্য টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। টিয়ার টু ক্যাপিটাল থেকে রাখতে হবে 4%। তাহলে টিয়ার ওয়ান ক্যাপিটালকে দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার ওয়ান, এডিশনাল টিয়ার ওয়ান। কমন ইকুইটি টিয়ার ওয়ান রাখতে হবে অ্যাটলিস্ট 4.5%, আর এডিশনাল টিয়ার ওয়ান রাখতে হবে ম্যাক্সিমাম 1.5%। এই দুইটার যোগফল হচ্ছে টিয়ার ওয়ান ক্যাপিটাল রাখতে হবে 6%, অ্যাটলিস্ট 6%। আর টিয়ার টু ক্যাপিটাল রাখতে হবে ম্যাক্সিমাম 4%। এটা 4-এর বেশি যাওয়া যাবে না, এটা 6-এর কমে আসা যাবে না। তার মানে এই ডেটাটা যে 10% মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টস এর যে 10%, সেই 10%-এর জন্য আমার আসলে চারটা ইনফরমেশন দরকার। আমার চারটা ইনফরমেশন দরকার, সেটা হচ্ছে এক নম্বর ইনফরমেশন হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। এই 10% ক্যালকুলেশন করা হয় দুইটা টিয়ার ক্যাপিটাল দিয়ে, একটা হচ্ছে টিয়ার ওয়ান ক্যাপিটাল, টিয়ার টু ক্যাপিটাল। টিয়ার ওয়ান ক্যাপিটালকে আবার দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটাল, এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল। টিয়ার ওয়ান ক্যাপিটাল রাখতে হবে 10%-এর মধ্যে কমপক্ষে 6%। এই 6% আবার দুইটা অংশে ভাগ হয়, কমন ইকুইটি টিয়ার ওয়ান থেকে আসে অ্যাটলিস্ট 4.5%, এডিশনাল টিয়ার ওয়ান থেকে আসবে ম্যাক্সিমাম 1.5%। অ্যাটলিস্ট কথাগুলি খুব জরুরি, ম্যাক্সিমাম কথাগুলি জরুরি। ম্যাক্সিমামের পরে যাওয়া যাবে না, পরে গেলে এটা নেগেটিভ কনসিকুয়েন্সেস ক্রিয়েট করবে। আর অ্যাটলিস্টের কমে আসা যাবে না, বেশি হলে কোনো অসুবিধা নাই। সো টিয়ার ওয়ান ক্যাপিটাল হচ্ছে দুইটা, কমন ইকুইটি টিয়ার ওয়ান ক্যাপিটাল এবং এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল। টিয়ার টু ক্যাপিটাল হচ্ছে ম্যাক্সিমাম 4%। শেষ, তাহলে 10%-এর কাভারেজ শেষ। যারা এই এখন যে পয়েন্টটা আলোচনা করবো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইন এডিশন টু মিনিমাম সিআরএআর অর্থাৎ মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের বাহিরে ক্যাপিটাল কনজারভেশন বাফার নামে একটা এডিশনাল ক্যাপিটাল রাখার ব্যাপারে 2016 সাল থেকে নতুন স্টেপ নেওয়া হয়েছে। প্রতি বছর 0.67 করে 4 বছরে 2.5% ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখার ব্যাপারে সবগুলি ব্যাংককে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তাহলে ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখতে হবে এই 10%-এর বাহিরে 2.5%। হোয়াট ইজ ক্যাপিটাল কনজারভেশন বাফার? ক্যাপিটাল কনজারভেশন বাফার হচ্ছে যখন কোনো কারণে কোনো ব্যাংকের ক্যাপিটাল মানে মানে ড্রামাটিক্যালি কমে গেলে বা বেড়ে গেলে আহ, সেইটার
মানে আনএক্সপেক্টেড কস্টিংটা রিস্কটাকে মিনিমাইজ করার জন্য ক্যাপিটাল কনজারভেশন বাফারটা রাখার ব্যাপারে সবগুলি ব্যাংককে সাজেস্ট করা হয়েছে। তাহলে এই আর্টিকেলে বা এই জায়গাটাতে আমরা আসলে অনেকগুলি ইনফরমেশন জেনেছি এখন পর্যন্ত। সেই ইনফরমেশনগুলি আমি একটু রিভিউ করবো আবার। 1 নম্বর ইনফরমেশন হচ্ছে মিনিমাম পেইড আপ ক্যাপিটাল। এই আর্টিকেলটা আপনাদের কখনো বড় প্রশ্ন আকারে আসবে না, এটা পুরোটাই এমসিকিউ এর জন্য পড়া। এখন আমি হয়তো এমসিকিউ গুলো এক লাইন এক লাইন দিয়ে দিতে পারতাম, আপনারা বুঝতেন না, এই জন্য আমি আর্টিকেল অনুযায়ী পড়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য বুঝতে মানে মনে থাকে। কোন একটা ব্যাংক নতুন করে ইনকর্পোরেট করতে হলে পেইড আপ ক্যাপিটাল লাগবে 500 কোটি টাকা। ডিজিটাল ব্যাংক নতুন করে ইনকর্পোরেট করতে গেলে লাইসেন্স প্রাপ্ত হলে তার জন্য লাগবে 300 কোটি টাকা। কোন একটা ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও হচ্ছে 10% অফ টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন করা হয় ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক এবং অপারেশনাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের যোগফলের মাধ্যমে। মিনিমাম যে 10% রিস্ক ওয়েটেড অ্যাসেটকে মিনিমাম ক্যাপিটাল হিসেবে রাখতে হয়, 10%কে দুটো অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল আর একটা হচ্ছে টিয়ার 2 ক্যাপিটাল। টিয়ার 1 ক্যাপিটাল থেকে রাখতে হয় মিনিমাম 6%, মিনিমাম কমপক্ষে 6%। আর টিয়ার 2 ক্যাপিটাল থেকে রাখতে হবে সর্বোচ্চ 4%। এবার টিয়ার 1 ক্যাপিটালের যে 6% এটাকে আবার দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1 ক্যাপিটাল, সেখান থেকে রাখতে হবে কমপক্ষে 4.5%। আর এইটা টিয়ার 1 ক্যাপিটাল আরেকটা পার্ট হচ্ছে এডিশনাল টিয়ার 1 ক্যাপিটাল, সেখানে রাখতে হবে সর্বোচ্চ 1.5%। এই ক্যাপিটাল রাখার পাশাপাশি ক্যাপিটাল কনজারভেশন বাফার নামে আর বিশেষ ধরনের একটা ক্যাপিটাল রাখার কথা বলা হয়েছে, যেটা টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের 2.5% আকারে প্রতি বছর জমা রাখতে হবে। অর্থাৎ কোনো একটা ব্যাংকের এই জায়গাটাতে এবার আমরা একটু কভার করব। ব্যাংক শুড নট ডিস্ট্রিবিউট ক্যাপিটাল, পে ডিভিডেন্ড অর বোনাস ইন এনি ফর্ম ইন কেস ক্যাপিটাল লেভেল ফলস উইথিন দিস রেঞ্জ। কোনো ব্যাংকের ক্যাপিটাল পজিশনটা যদি 10% কম হয় তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে, সেই ব্যাংক ওই বছর কোনো ধরনের ডিভিডেন্ড দিতে পারবে না, কোনো ধরনের বোনাস ঘোষণা করতে পারবে না। এটা হচ্ছে এই জায়গাটার জন্য সবচেয়ে রিস্কি। কেউ যদি মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা 10% ফিল আপ করতে না পারে, ক্যাপিটাল কনজারভেশন বাফার 2.5% না করলে সেটা নিয়ে কথা না, কেউ যদি মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10% কভার করতে না পারে, তাহলে সে সেই বছর ডিভিডেন্ড বা বোনাস ডিক্লারেশন দিতে পারবে না। খুব ইম্পর্টেন্ট কথা। আর্টিকেল 14 নিয়ে আমরা আলোচনা করব। আর্টিকেল 14 হচ্ছে জাস্ট একটা লাইন। আর্টিকেল 14-এ বলা হচ্ছে শেয়ারের মানে কথা। কোনো একটা কোম্পানি নর্মালি কতটুকু শেয়ার ইন্ডিভিজুয়ালি সে কালেক্ট করতে পারবে, কতটুকু শেয়ার সে ইন্ডিভিজুয়ালি কালেক্ট করতে পারবে। নর্মালি সে কালেক্ট করতে পারবে, আমাকে একটু সময় দেন, এখানে একটা লাইন আপনাদের একটু মিসিং হয়েছে, মানে 20%-এর কথাটা, 10%-এর কথাটা আসেনি। জাস্ট 1 মিনিট। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনাদের একটা কোম্পানির শেয়ার থেকে সে কতটুকু আহ, অংশ সে আসলে শেয়ার আকারে রাখতে পারবে, শেয়ার কিনতে পারবে, সেটা নিয়ে একটা বিশেষ কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা একটু আপনাদের মনে রাখতে হবে, বিশেষ করে এমসিকিউর জন্য। এই হচ্ছে লাইনটা কভারেজ, দেখতে পাচ্ছেন আপনারা? আমি নতুন করে একটা লাইন অ্যাড করেছি, এটা দেখা যাচ্ছে? নতুন করে একটা লাইন অ্যাড করছি, যে এটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি। এটাতে বলা হচ্ছে আপনি দ্য শেয়ারস অফ এ ব্যাংক শ্যাল নট বি কনসেন্ট্রেটেড অ্যামং দ্য মেম্বার্স অফ ওয়ান অ্যান্ড দ্য সেম ফ্যামিলি, and the members of a family shall not individually, jointly, or both
বাই মোর দ্যান 10% অফ দ্য শেয়ারস অফ এ ব্যাংক। কোন একটা ব্যাংকের টোটাল শেয়ারের 10%-এর বেশি কোনো একটা পরিবারের একজন কয়েকজন মিলে কিনতে পারবে না, 10%-এর বেশি কিনতে পারবে না। মানে এটা আসলে রেস্ট্রিক্টেড করা হয়েছে। অনেক সময় যে অটোনমি হয়ে যায়, একটা কোম্পানির শেয়ার ম্যাক্সিমাম কিনে সেই কোম্পানির চেয়ারম্যান নিজের পরিবার থেকে ডিক্লারেশন দেয়, এটাকে রেস্ট্রিক্ট করার জন্য এই মানে আর্টিকেলটাকে এভাবে দেওয়া হয়েছে। আপনাদের জন্য আসলে মনে রাখতে হবে 10%। তাহলে কোনো একটা কোম্পানির শেয়ার একটা পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সিঙ্গেলি, ডাবলি, যতজন পরিবারের মেম্বার আছে সবাই মিলে 10%-এর বেশি কিনতে পারবে না। তারপরে আর্টিকেল নাম্বার 22, এটাও এমসিকিউ, এটা কিন্তু প্রশ্ন না, এটাকে এমসিকিউ। এইগুলি যেগুলি যেগুলি দিচ্ছি এগুলি আসলে এমসিকিউ তে যাচ্ছে আপনাদের। তারপরে আর্টিকেল নাম্বার 22, রেস্ট্রিকশন অ্যাজ টু পেমেন্ট অফ ডিভিডেন্ড। No bank company will be allowed to declare dividend without return of all capitalized expense, including preliminary expense, organizational expense, commission of selling shares, brokerage losses, and other expense thereto. এই কস্টগুলি মিনিমাইজ না করে না দিয়ে কেউ কখনো ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না। এনি ব্যাংক হ্যাভিং শর্টফল অফ দেয়ার রিকোয়ার্ড ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ উইল নট পে অর ডিক্লেয়ার ক্যাশ ডিভিডেন্ড। কোনো ব্যাংকের যদি ক্যাপিটাল শর্টফল থাকে, ক্যাপিটাল শর্টফল শর্টফল মানে হচ্ছে ওই যে মিনিমাম ক্যাপিটালের যে অ্যামাউন্টটা, সেটা যদি শর্টফল থাকে অথবা রিজার্ভ শর্টফল থাকে, তাহলে সেই ব্যাংক কখনো ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না। No bank company will be allowed to declare dividend if there is provision shortfall। কোনো কোম্পানির যদি মানে ব্যাংকের যদি প্রভিডেন্ট শর্টফল হয়, মানে প্রভিশন শর্টফল হয়, তাহলে সে ডিভিডেন্ড ডিক্লারেশন দিতে পারবেন না। বি কেয়ারফুল, তিনটা কথা আলাদা আলাদা ভাবে বলা হয়েছে। হ্যাঁ, দুইটা কথা মোটামুটি এক, দুইটা কথা মোটামুটি এক। এটা হচ্ছে ডিভিডেন্ড ঘোষণা দিতে পারবে না। ডিভিডেন্ড আমরা জানি দুই রকমের ঘোষণা হয়, একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিতে পারে অথবা শেয়ার ডিভিডেন্ড ঘোষণা দিতে পারবে। যদি কোম্পানির এই কস্টগুলি কোম্পানি আগে মানে অ্যাডজাস্ট না করে, রিকনসিলেশন না করে, তাহলে সেই কোম্পানি কখনো অন্য কোম্পানিকে কোনো ধরনের ডিভিডেন্ড দিতে পারবে না, ডিভিডেন্ড দিতে পারবে না। হিয়ার উই আর নট মেনশনিং ক্যাশ ডিভিডেন্ড অর আদার ডিভিডেন্ড। 2 নম্বরে বলা হচ্ছে কোনো কোম্পানির যদি ক্যাপিটাল এবং রিজার্ভের শর্টফল থাকে, মানে যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা আছে, মিনিমাম শেয়ার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অথবা শেয়ারের ক্ষেত্রে যে শর্টফলটা থাকে, সেই শর্টফলটা আপনি যদি আপনার প্রতিষ্ঠানে থাকে তাহলে আপনি ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন দিতে পারবেন না। ক্যাশ ডিভিডেন্ড ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। নেক্সট, কোনো ব্যাংক যদি প্রভিশন শর্টফল থাকে, এখন প্রভিশন শর্টফল মানে কি এটা আমরা এখানে আলোচনা হয়তো করতে পারবো না, এটা ক্রেডিটে গিয়ে আলোচনা করব। কোনো ব্যাংকের যদি প্রভিশন শর্টফল থাকে, তাহলে সেই ব্যাংক ডিভিডেন্ড ডিক্লারেশন দিতে পারবেন। আপনি ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড এবং ডিভিডেন্ড, এই তিনটা জিনিসকে মাথায় রেখে এই আর্টিকেলটা এমসিকিউ এর জন্য পড়বেন। নেক্সট, ক্যাশ রিজার্ভ ফান্ড, যেটাকে আমরা সিআরআর বলি, ক্যাশ রিজার্ভ ফান্ড। এখানে একটা কথা খুব গুরুত্ব দিয়ে শুনবেন এখন। হ্যাঁ, একটা কথা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আমরা যে কথাটা আপনাদের আগে বলার চেষ্টা করেছি যে জাস্ট আমরা একটা সময় সেদিন আমরা আলোচনা করছিলাম যে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম সেদিন যে ক্যাশ সিআরআরটা কত হয়, একটা কোম্পানি যখন সিআরআর যায় তখন সেটা আসলে কত হয় সেইটা আমরা দেখার চেষ্টা করি। যে সিআরআর ক্ষেত্রে আমরা 4% বলেছিলাম, যে টোটাল ডিমান্ড ডিপোজিট, টোটাল টাইম এবং ডিমান্ড ডিপোজিটের 4% ক্যাপিটাল মানে সিআরআর ক্যাশ আকারে রাখতে হয়। এটা হচ্ছে আমাদের রুল অফ থাম। কিন্তু এখানে ছোট্ট একটা কোয়েরি আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এটা নতুন সার্কুলার 2025 সালে দিয়েছে যে শিডিউল ব্যাংক
to 3% of total demand and time deposit, down from 3.5%। 3% করে ডেইলি বেসিসে কিন্তু এই ক্যাশটা রাখতে হবে, 3% ডেইলি বেসিসে রাখতে হবে। সো সিআরআর হচ্ছে আমার 4%। এই সিআরআরটা নর্মালি ক্যালকুলেশন করা হয় বাই উইকলি বেসিসে। বাই উইকলি মানে 14 দিন পর পর ক্যালকুলেশন করা হয়। প্রতিদিন মিনিমাম 3% রাখতে হবে, 14 দিনে সেই অ্যাভারেজটা 4% রাখতে হবে। আমরা এমনি পড়ি যে সিআরআর রাখতে হয় টাইম, টোটাল টাইম এবং ডিমান্ড ডিপোজিটের 4%। এটা হচ্ছে মূল অ্যান্সার। ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ সিআরআর রাখতে হবে কোনো একটা ব্যাংকের টোটাল ডিমান্ড এবং টাইম ডিপোজিটের 4%। অর্থাৎ টোটাল টাইম এবং ডিমান্ড ডিপোজিট যদি 100 টাকা হয়, তাহলে আপনাকে রাখতে হবে মিনিমাম 4%। এই মিনিমাম 4% রাখতে হবে 14 দিনের অ্যাভারেজ। কোনো একটা সিঙ্গেল ডেতে 3%-এর কম আপনি রাখতে পারবেন না। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। 3%। তাহলে ডেইলি বেসিসে রাখতে হবে 3%, বাই উইকলি বেসিসে রাখতে হবে 4%। 14 দিনের অ্যাভারেজ 4% রাখলে হবে। ধরেন আপনি একদিন রাখলেন 3%, আরেকদিন রাখলেন 4.5, আরেকদিন রাখলেন 3.5, আরেকদিন রাখলেন 5, আরেকদিন রাখলেন 3.2, আবার কিন্তু আরেকদিন 2.98 রাখা যাবে না, মানে 3-এর নিচে নামা যাবে না। অ্যাভারেজ আবার 4 মিনিমাম থাকতে হবে। আপনি যদি এটা 4-এর বেশি রাখেন কোনো অসুবিধা নেই। তাহলে সিআরআর নিয়ে কারো কোনো প্রশ্ন হওয়ার কথা না, পেঁচানো মানে মাথায় প্যাচ হওয়ার কথা না। ইট ইজ অলসো ট্রিটেড অ্যাজ এমসিকিউ। নেক্সট, সেকশন 27, রেস্ট্রিকশন অন লোন অ্যান্ড অ্যাডভান্স। এই আর্টিকেলটা এমসিকিউ না, ব্রড কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর্টিকেল 27 খ, এই দুইটা আর্টিকেল খুব ইম্পর্টেন্ট। 27 খটা আসলে অ্যামেন্ডমেন্টের অংশটা এখানে অ্যাড করেছে, আর 27 হচ্ছে রেগুলার। রেস্ট্রিকশন অন লোন অ্যান্ড অ্যাডভান্স, কারা লোন অ্যান্ড অ্যাডভান্স নিতে পারবে, কারা লোন অ্যান্ড অ্যাডভান্স নিতে পারবে না। Approved any loan, advance guarantee or any other financial facilities against the security of its own shares। ওন শেয়ারের ওন শেয়ারকে ওন শেয়ারকে লিয়েন রেখে, ধরেন আমি কোম্পানি শেয়ার কিনেছি, আমি শেয়ার সেই শেয়ারকে লিয়েন রেখে আমি কোনো লোন, অ্যাডভান্স গ্যারান্টি অথবা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস নিতে পারবো না। গ্র্যান্ট আনসিকিউরড লোন টু এনি অফ ইটস ডিরেক্টর ফ্যামিলি মেম্বার্স, কোনো ডিরেক্টর অথবা তার ফ্যামিলি মেম্বার্সকে কোনো ধরনের আনসিকিউরড লোন দেওয়া যাবে না। হোয়াট ইজ আনসিকিউরড লোন? আনসিকিউরড লোন মিনস দোজ লোন যেগুলির মধ্যে কোনো ধরনের সিকিউরিটি বা কোলেটারাল নেওয়া হয় না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, টু এনি অফ ইটস ডিরেক্টরস অর ইন্ডিভিজুয়ালস, ফার্মস অর কোম্পানিজ ইন হুইচ it or any of its director is interested as partner director without the approval of the majority of the director excluding the director concerned। আপনি কোন একটা কোম্পানির মালিক, সেই কোম্পানি, কোন একটা কোম্পানি আপনার কাছে লোনের জন্য আসছে, সেই লোন নেওয়ার কোম্পানি যদি মেজর শেয়ারের মালিক আমার ব্যাংকের কোনো ডিরেক্টর হয়, তাহলে সেই কোম্পানিকে লোন দেওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এই তিনটা হচ্ছে লোন এন্ড অ্যাডভান্স প্রোভাইড করার ক্ষেত্রে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে কোনো একজন ব্যক্তি ডিরেক্টর হওয়ার জন্য যে শেয়ারটা কিনেছে, সেই শেয়ারটাকে লিয়েন রেখে বা সিকিউরিটিতে রেখে কোনো ধরনের, সেই ব্যক্তি কোনো ধরনের লোন, অ্যাডভান্স গ্যারান্টি বা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস নিতে পারবেন না। কোনো ডিরেক্টর বা তার ফ্যামিলি মেম্বারকে কোনো ধরনের আনসিকিউরড লোন দেওয়া যাবে না। কোনো ডিরেক্টর অথবা ডিরেক্টর ফ্যামিলি মেম্বার যদি কোনো কোম্পানির মেজর শেয়ার হোল্ডার প্রাপ্ত হন, তাহলে সেই কোম্পানির লোন ডিসবার্সমেন্টটা রেস্ট্রিক্টেড করা হয়েছে। লিস্ট অফ ডিফল্টিং বরোয়ার, এটা আমরা আরো পরে অ্যামেন্ডমেন্টে ডিটেইল করে পড়বো, আমি অ্যামেন্ডমেন্টের ক্লজটাকে এখানে নিয়ে আসছি। 27 খতে বলা হয়েছে এভরি ব্যাংক, কোম্পানি আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উইল সেন্ড দ্য লিস্ট অফ দেয়ার ডিফল্টার টু দ্য বাংলাদেশ ব্যাংক ফ্রম টাইম টু টাইম। বলা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে তাদের ডিফল্টার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের লিস্টটা বাংলাদেশ ব্যাংকে দিতে হবে। এখন ডিফল্টার লিস্ট মানে কি জিনিস, যদিও একটু পরে আলোচনা করব। ডিফল্টার লিস্ট হচ্ছে, ডিফল্টার মানে হচ্ছে তারা যাদের ক্যাপাবিলিটি থাকার পরেও লোনটা শোধ করছে না, তাদেরকে বলা হয় ডিফল্টার। তাদেরকে বলা হয় উইলফুল ডিফল্টার বলা হয় তাদেরকে। বাংলাদেশ ব্যাংক উইল সেন্ড দ্য লিস্ট অফ দোজ ডিফল্টার্স টু অল ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অফ দ্য কান্ট্রি। বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সেই লিস্টটা সকল ব্যাংকে দিয়ে বলতে পারে যে দে আর দ্য ব্ল্যাকলিস্টেড পারসন, প্লিজ বি কনসার্ন অ্যাবাউট দিস পারসন। নো ব্যাংক কোম্পানি or financial institution will grant any loan facilities in favor of any loan defaulter। সকল ব্যাংকে এটা এটা পাবলিশ করার মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বলার চেষ্টা করছে যে ইনস্ট্রাকশন দিয়েছে কোনো ব্যাংক কোনো একটা উইলফুল ডিফল্টারকে ফার্দার নতুন লোন দিতে পারবে না। ফর দ্য টাইম বিং
enforce what has been mentioned in any other law, loan provided bank or financial institution the any case will be sue against the defaulter borrower under the existing law. যদি ডিফল্টার বড়োয়ার কোনো ধরনের তেরিবেরি করে তাহলে তার নামে মামলা করা যাবে। এখন মামলা কতদিন পরে করব, কি অবস্থা হবে না হবে, সেইটা অ্যামেন্ডমেন্টে ক্লিয়ার করে বলা আছে। আমরা অ্যামেন্ডমেন্ট যখন পড়বো সেখানে আমরা এটা নিয়ে আরো ডিটেল আলোচনা করব। বাট আমরা ইন্টারেস্টিংলি দেখতে পাচ্ছি, কারণ অ্যামেন্ডমেন্ট আসলে বাংলা দেওয়া, এটা ইংরেজিতে লেখা, এই জন্য আমরা এই জায়গাটা একটু পড়ে গেছি। উইলফুল ডিফল্টারের ক্ষেত্রে করণীয় কি সেটা আমরা অ্যামেন্ডমেন্টে পড়বো। এই আর্টিকেলটা ভালো, ইম্পর্টেন্ট না শুধু, এটা সুপার ইম্পর্টেন্ট। বিকজ আপনাকে বলবে 2023-র যে মানে মানে হাইলাইটেড অ্যামেন্ডমেন্ট রয়েছে সেগুলির মধ্যে কোর অ্যামেন্ডমেন্ট কোনটা, এটা হচ্ছে কোর অ্যামেন্ডমেন্ট। পাওয়ার অফ বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল অ্যাডভান্স বাই ব্যাংক, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ ব্যাংক দেশের কন্ট্রোল অ্যাডভান্স লোনটাকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশ ব্যাংক লোনটাকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশ ব্যাংকের রেসপন্সিবিলিটি কি? বাংলাদেশ ব্যাংক মে ডিটারমাইন দ্য ল্যান্ডিং পলিসি টু বি ফলোড বাই দ্য ব্যাংক কোম্পানিজ। ল্যান্ডিং পলিসিটাকে তারা চেঞ্জ করতে পারে। বাংলাদেশ ব্যাংক মে গিভ ডিরেকশন টু ব্যাংক কোম্পানিজ ইন দ্য ফলোইং মেথড, নিচের কারণগুলির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তার অধীনস্থ কোম্পানিগুলিকে ইনস্ট্রাকশন দিতে পারে। ক্রেডিট সিলিং টু বি মেনটেইনড, ক্রেডিট সিলিংটা ফিক্স করে দিতে পারে। দ্য মিনিমাম রেশিও অফ স্মল লোন টু দ্য টোটাল অ্যাডভান্স, টোটাল অ্যাডভান্সের কত অংশ স্মল লোন হবে সেটা বেঁধে দিতে পারে। দ্য পারপাস অফ লোন, লোনের পারপাসটা স্পেসিফাইড করার নির্দেশ দিতে পারে। দ্য রেট অফ ইন্টারেস্ট টু বি চার্জ অন অ্যাডভান্স, অ্যাডভান্সের ক্ষেত্রে কোন লোনে কি চার্জ ইনকাট করবে সেই ইনস্ট্রাকশন দিতে পারবে। দ্য লিমিট আপ টু হুইচ অ্যাডভান্স মে বি গিভেন টু এনি ব্যাংক, গ্রুপ ব্যাংক অর গ্রুপ অফ পার্সনস, কোন একটা ব্যাংকের একটা নির্দিষ্ট এন্টিটিকে সর্বোচ্চ কত লোন দিতে পারবে সেই লিমিটটা ফিক্সড করে দিতে পারে বাংলাদেশ ব্যাংক, যেটাকে আমরা সুন্দর ভাষায় বলি সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার। সিঙ্গেল বড়োয়ার এক্সপোজারের ব্যাপারটাও বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে ব্যাংকগুলিকে ইনস্ট্রাকশন দিতে পারবে। সো এই পয়েন্টগুলির ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলিকে ইনস্ট্রাকশন দিয়ে সে দেশের অ্যাডভান্স বা ক্রেডিটটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। আমরা প্রথম ক্লাসে, কেউ যদি আমাদের রেকর্ডিং শুনে থাকেন, প্রথম ক্লাসে আমরা এই প্রশ্নটা পড়েছি। সেন্ট্রাল ব্যাংকের রেসপন্সিবিলিটির মধ্যে একটা মানে রেসপন্সিবিলিটি ছিল তারা ক্রেডিট কন্ট্রোল করতে পারে। সো বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ফেনোমেনা, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্রেডিট কন্ট্রোল করে। লাইসেন্স অফ ব্যাংক কোম্পানি, কোনো একটা বাংলাদেশে কোনো একটা ব্যাংক লাইসেন্স প্রাপ্ত হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিতে হবে। ওপেন এ ব্রাঞ্চ ইন এ নিউ প্লেস অফ বিজনেস, কোনো নতুন একটা ব্রাঞ্চ অথবা পুরনো ব্রাঞ্চ শিফট করতে গেলে, অন্য জায়গায় পরিবর্তন করতে গেলে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত হতে হবে। এসএলআর, সিআরআর পড়েছি একটু আগে, এসএলআরটা খুব সোজা। এসএলআর এর কথা বলা হয়েছে যে কমার্শিয়াল ব্যাংকগুলিকে এসএলআর আকারে তাদের টোটাল টাইম ডিপোজিট, তাদের টোটাল ডিমান্ড অ্যান্ড টাইম ডিপোজিটের 30% অ্যাটলিস্ট এসএলআর রাখতে হবে। কনভেনশনাল ইসলামী ব্যাংকগুলির জন্য এই অ্যামাউন্ট হচ্ছে 5.5, এটা আমরা আগে আলোচনা করেছি, সুতরাং এটার মধ্যে আমরা টাইম নিব না। মোটামুটি আমরা কোম্পানি অ্যাক্টের কাজটা শেষ। কোম্পানি অ্যাক্ট যেটুকু আমাদের মোটামুটি পড়া দরকার সেটুকু আমরা মোটামুটি আলোচনা করেছি। কোম্পানি অ্যাক্ট নিয়ে অ্যামেন্ডমেন্টে এখন আমি যাইনি। কোম্পানি অ্যাক্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? ভাইয়া, হুম তাহলে ওই যে লোন মানে অ্যাডভান্স প্রোভাইডের ক্ষেত্রে এই যে ডিরেক্টরদের যদি, তাহলে কি সিকিউরড লোন দেওয়া যাবে? মানে আনসিকিউরড তো দেওয়া যাবে না, বুঝলাম। হুম। সিকিউরড লোন, কোলাটেরাল নিয়ে ওই ধরনের লোন কি প্রোভাইড করা যাবে? জি, সিকিউরিটি যদি দেয় তাহলে সেই সকল লোন দিতে পারবো আমরা। সিকিউরিটি দিলে তো সিকিউরিটি আমার সেটা কভার করবে, সো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা এখন অ্যামেন্ডমেন্টটা নিয়ে আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিবেন যে এই কোম্পানি অ্যাক্ট থেকে কমপক্ষে 5 থেকে 7 মার্কস কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। সিঙ্গেল কোয়েশ্চেন, ছোট কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন, এমসিকিউ, মানে এটা পুরোটা এমসিকিউ এর একটা গোডাউন। একটু পরে আমরা যেটা এখন একটু আলোচনা করব সেটা শীটটা সাথে সাথে দিয়ে দিব, যেটা যে সময় দিয়ে দিচ্ছি সাথে সাথে এটা রিকভারি করে ফেলবেন, মানে পড়ে ফেলবেন। কারণ আপনাদের এটা হচ্ছে ধরেন এসিড টেস্ট মান্থ, মানে অন্যরা যেমন আমরা রমজানের জন্য একটু ফ্লেক্সিবিলিটি নেই, অথবা আমার যারা অন্যান্য ব্যাচে আছে তাদের একটু ফ্লেক্সিবিলিটি দিই, কিন্তু আপনাদের মানে ফ্লেক্সিবিলিটিটা অ্যাটলিস্ট এই নেক্সট 15 ডেজ আপনারা একটু কনসিডার করেন প্লিজ। জাকির ভাই, একটা ভাই, প্রশ্ন। আগের কয়েকটা সিনপসিস বাকি এবং রেকর্ডিংও বাকি।
হ্যাঁ, প্রশ্নটা বলেন। জাকির ভাই শুনতে পাচ্ছেন? জি, পাচ্ছি। ইয়েতে ডিরেক্টরে যে লোন নিতে বললেন যে সিকিউরিটি দিবে অথবা তার শেয়ার, যে শেয়ার হোল্ডার আছে যত পার্সেন্ট অত পার্সেন্ট লিয়েন করে নিতে পারবে, এই লিয়েনটা কি রেসপেক্টিভ ব্যাংকে নাকি বাংলাদেশ ব্যাংকে রাখা লাগবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু ওই আর্টিকেলটা বলেছে নিতে পারবেন না, যে মানে যদি রেস্ট্রিকশন নিতে পারে করা সেটা হচ্ছে। হলো কি, আচ্ছা মা- নিতে পারবে না। না, নিতে পারবে না মানে হচ্ছে, ধরেন আপনি ডিরেক্টর হওয়ার জন্য তো আপনাকে আগে বলেছে যে মিনিমাম সর্বোচ্চ 10% শেয়ারের মালিক হতে পারবেন আপনি। তো আপনি সর্বোচ্চ 10% শেয়ারের মালিক হলেন, এই শেয়ারটাকে লিয়েন রেখে, এই শেয়ারটাকে কোলেটারেল হিসেবে রেখে আপনি কোনো ধরনের লোন নিতে পারবেন না। এটা ও আচ্ছা, রেস্ট্রিক্টেড করা হয়েছে। পারবে না নিতে। না, পারবে না, কারণ প্রশ্নটা আচ্ছা, হচ্ছে রেস্ট্রিক্টেড অফ লোন অ্যান্ড অ্যাডভান্স অফ দ্য ডিরেক্টরস, ওটা পারবে না। বুঝতে পারি। থ্যাংক ইউ। আনসিকিউরড কোনো লোন তারা নিতে পারবে না। ঠিক আছে। বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, এবার আমরা অ্যামেন্ডমেন্টটা পড়বো। মার্কেন্টাইল ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, বিকজ মার্কেন্টাইল ব্যাংক আপনাদের সাজেশনে, মানে আপনাদের যে কোয়েশ্চেন পেপারে কিন্তু ব্যাংক কোম্পানি অ্যাক্ট অ্যান্ড ব্যাংক কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2023টা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে। সো আপনাদেরকে এখান থেকে প্রশ্ন আসবে, মানে ন্যাশনাল ব্যাংক একটু হয়তো কম আসবে বা এমসিকিউ টাইপ দিয়ে হয়তো কভারেজ করতে পারে, হাইলাইটেড পয়েন্টগুলি কি ইম্পর্টেন্ট, বাট মানে ন্যাচারালি জেনারেল ব্যাংকিং এর কোর হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট। ন্যাচারাল মানে জেনারেল ব্যাংকিং এর দুইটা ল হচ্ছে কোর, একটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আর একটা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট। ওকে, আমরা এখন একটু অ্যামেন্ডমেন্ট পড়বো। অ্যামেন্ডমেন্ট একটু লম্বা, 24 পৃষ্ঠা, বাট আমরা যে লাইনগুলি দাগ দিয়েছি শুধুমাত্র এই লাইনগুলি আপনি পড়বেন। আর মানে পুরো অ্যামেন্ডমেন্টটা আপনি এখন কিউরিসিটি নিয়ে পড়ার দরকার নেই, কারণ আমি যে লাইনগুলি প্রায়োরিটি দিতে হবে ইম্পর্টেন্ট সেই লাইনগুলি আপনাদেরকে মার্ক করেছি। ওকে, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, এটা 1991 সালে 14 নম্বর আইন ছিল, সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2023 সালের 13 নম্বর অ্যাক্ট হিসেবে 26শে জুন সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, গ্যাজেট আকারে পাশ করানো হয়েছে। গ্যাজেট আকারে পাশ করানোর যে অ্যামেন্ডমেন্টটা সেটা আমরা এখানে আলোচনা করছি। এই আলোচনার প্রথমে এই আইনের কোনো কিছুই আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 27 নং আইনের অধীনে লাইসেন্সপ্রাপ্ত কোনো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি একটা প্রযোজ্য হবে না। এটা তো আমরা নিজেরাও বুঝতে পারছি, বাট এটা তারা হাইলাইট করে দিয়েছে যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি ব্যাংক কোম্পানি অ্যাক্টের এই অ্যামেন্ডমেন্টটা আওতাভুক্ত হবে না। মানে ডিবিএইচ ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, তারপরে হচ্ছে লঙ্কা বেঙ্গল ফাইন্যান্স, অথবা যত ধরনের ফাইন্যান্স কোম্পানি আছে, কেউ ব্যাংক কোম্পানি অ্যাক্টের এই অ্যামেন্ডমেন্টের আওতায় আসবেন না। ইচ্ছাকৃত খিলাপি ঋণ গ্রহীতা, ওই যে ডিফল্টারের কথা বলছি, উইলফুল ডিফল্টার, তার সংজ্ঞাটা দেওয়া হয়েছে এখানে। এই সংজ্ঞাটা আমরা জানি, মানে তার সকল ধরনের ক্ষমতা থাকার পরেও যদি সে তার উপর আরোপিত সুদ বা মুনাফা দিতে সামর্থ্য না থাকে বা না দিতে চায়, তাহলেই তাকে আমরা ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা বলবো। ইংরেজিতে যেটাকে বলা হয় উইলফুল হোল্ডার, উইলফুল ডিফল্টার, মানে ইচ্ছাকৃত ডিফল্টার জিনিস। এটা কিন্তু আসবে মার্কেন্টাইল ব্যাংকে মাস্ট, এই উইলফুল ডিফল্টার নিয়ে কোয়েশ্চেন আসবে মাস্ট। আচ্ছা, মার্কেন্টাইল ব্যাংকের কোয়েশ্চেন কি তাদের আপনাদের ম্যানেজমেন্ট করে মার্কেন্টাইল ব্যাংকের কোয়েশ্চেন? ন্যাশনাল ব্যাংক সম্ভবত এবার আইবিএ করবে প্রশ্ন, রাইট? আমাদের বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন অলওয়েজ বিআইবিএম করে। মার্কেন্টাইল বিএবিএম করে? অলওয়েজ বিআইবিএম। অলওয়েজ বিএবিএম, ভেরি গুড, ভেরি গুড। আর হচ্ছে ন্যাশনাল ব্যাংক আইবিএ করবে, আমি জানি। আর হচ্ছে এনসিসি ব্যাংক হচ্ছে এনসিসি ব্যাংকের নিজস্ব বোর্ড করবে। সো ইচ্ছাকৃত খেলাপি ঋণ ডেফিনেশনটা আমরা এখানে পড়লাম, এটা বুঝতে পেরেছি যে তার টাকা থাকা সত্ত্বেও সে না দিলে তাকে বলা হয় ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা। ডেফিনেশন এগুলি আর কিছু পড়তে হবে না। পরিবার বা পরিবার সদস্য, এই কথাটা একটু ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এই জায়গাটাকে একটু হাইলাইট করেছি। আমরা যখন কোম্পানি অ্যাক্ট পড়ছিলাম, সেই কোম্পানি অ্যাক্টে আমরা কাভার আপ করেছিলাম যে কোম্পানি অ্যাক্টে পরিবার বা পরিবারের সদস্য বলতে কাদেরকে মিন করা হয়েছে। ফ্যামিলি, ফ্যামিলি মানে বোঝানো হয় স্বামী স্ত্রী, পিতা মাতা, পুত্র কন্যা ভাই বোন, এরা হচ্ছে ফ্যামিলির মধ্যে পড়ে। যেই কারণে আমি লাইনটা হাইলাইট করেছি, এইটুকু হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট জিনিস। কারণ পরিবারের সদস্য বলতে বাবা মা, ভাই বোন, স্ত্রী, পুত্র কন্যা থাকবে, এটা ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা হচ্ছে উক্ত ব্যক্তির উপর নির্ভরশীল অন্য কোনো ব্যক্তিকে যদি সে
বলে যে সে আমার উপর নির্ভরশীল, তাহলে তার অ্যাক্টিভিটিসটাও পরিবারের সদস্য হিসেবে ট্রিট হবে। ধরেন আমার একটা বোনের ছেলে, সে হচ্ছে কোনো কারণে ধরেন আন্ডার প্রিভিলেজ, তার দেখাশোনা নির্ভরশীলতা, সে আমার উপর নির্ভরশীল। তার নামে যদি আমি কোনো শেয়ার কিনি বা তাকে যদি আমি আমার পরিবারের সদস্য হিসেবে কোনো জায়গায় এনরোলমেন্ট করি, এনলিস্ট করি, ইট ইজ অ্যাপ্রুভ। এখানে একটা ওয়ার্ড নতুন করে অ্যাড করা হয়েছে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে। আমরা আগে যে এখন আমরা যেটা জানি যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমরা বারবার পড়ি, এটা আসলে কোম্পানি অ্যাক্ট যখন প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এটার নাম দেওয়া ছিল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সেটার নাম এখন বাদ দিয়ে বলা হয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটা একটা চেঞ্জ আসছে। এটা হচ্ছে এমসিকিউর জন্য পড়বে। আমরা এখন যেটা পড়বো এমসিকিউর জন্য পড়বো, যদিও এটা আমরা একটু আগে পড়ে আসছি। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা একই পরিবারের সদস্যদের মধ্যে ব্যাংকের শেয়ার শেয়ার কেন্দ্রীভূত করা যাবে না, এবং কোনো ব্যাংক, প্রতিষ্ঠান, কোম্পানি বা কোনো পরিবারের সদস্যগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক বা অন্যের সহিত যৌথভাবে অথবা উভয়ভাবে কোনো ব্যাংকের শতকরা 10 ভাগের বেশি শেয়ার ক্রয় করতে পারবে না। সুপার ডুপার এমসিকিউ এটা, যদিও এটা আমরা মেইন ক্লজেই পড়ে আসছিলাম। বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা কোনো পরিবারের সদস্যগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে একে অপরের সহিত যৌথভাবে উভয়ভাবে কোনো ব্যাংকের উল্লেখযোগ্য শেয়ার ধারক হতে পারবে না। উল্লেখযোগ্য শেয়ার ধারক মানে কি? মানে মেজর শেয়ার হোল্ডার হতে পারবে না। উল্লেখযোগ্য শেয়ার হোল্ডার মানে কি? উল্লেখযোগ্য শেয়ার ধারকের ডেফিনেশন দিয়েছে। উল্লেখযোগ্য শেয়ার ধারক বলতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা কোনো পরিবারের সদস্যগণ কর্তৃক প্রত্যক্ষ পরোক্ষভাবে একক বা অন্যের সহিত যৌথভাবে বা উভয়ভাবে কোনো ব্যাংক, কোম্পানির মালিকানা সত্ত্বের শতকরা 5 ভাগের অধিক শেয়ার ধারণকে বোঝাবে। তাহলে ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি, কোনো কোম্পানির 5%-এর বেশি শেয়ার ধারণ করতে পারবে না। এখন কথা হচ্ছে এখানে বলছে 10%, এখানে বলছে 5%। এইটা মানে কি? দেখেন, এইটা বলছে শেয়ার ধারণ করা, মানে নিজের নামে রেখে দেওয়া। আর এটা বলছে 10% শেয়ার ক্রয় করা। ক্রয় করা মানে আমি 10%, ধরেন আমার কোম্পানির 100 টাকা শেয়ার আছে, আমি 10 টাকা শেয়ার ক্রয় করলাম। ক্রয় করে এর মধ্যে আমি আমার জন্য রেখে দিতে পারবো 5 টাকা শেয়ার হাইয়েস্ট। আর বাকি 5 টাকার শেয়ার আমি বিক্রি করতে পারবো। বিক্রি মানে হচ্ছে লাভ বেশি হলে বিক্রি করতে পারবো, আবার বাই করতে পারবো, আবার সেল করতে পারবো, যা ইচ্ছা তা করতে পারবো ওই রিমেনিং 5%। বাট জেনুইন 5% আমি ধারণ করে রাখতে পারবো। যদি কোনো কারণে আমার মনে হয় বা আমার যদি প্রয়োজন হয় যে আমি 5%-এর বেশি শেয়ার ধারণ করতে চাই, তাহলে সেটা বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন লাগবে। মানে এটা বলে নাই কিন্তু পারবে না, এটা বলছে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে আপনি চাইলে 5%-এর বেশি শেয়ার ধারণ করতে পারেন। তাহলে 5% শেয়ার ধারণকে বলা হয় উল্লেখযোগ্য শেয়ার ধারক। 5%-এর বেশি রাখা যাবে না। 10%-এর বেশি শেয়ার ক্রয় করা যাবে না। এটা ক্রয় করা, এটা ধারণ করা। ধারণ করা মানে নিজের পোর্টফোলিওতে রাখা। আপাতত বলবৎ অন্য কোনো আইন বা কোনো ব্যাংক কোম্পানির সঙ্গস্মারক বা সঙ্গবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, আমার খুব কিউরিসিটি আপনাদের কাছে, সঙ্গস্মারক এবং সঙ্গবিধির ইংরেজি কি? কেউ কি বলতে পারবেন? Memorandum of Article and Association. হ্যাঁ, ঠিক আছে, আপনি কাছা মানে আপনি ঠিক আছে অ্যান্সার। সঙ্গস্মারক মানে হচ্ছে আমরা জানি আহ, দুইটা কোনো কোম্পানি ফর্ম করতে গেলে দুইটা ডকুমেন্ট বা দুইটা পেপার রেডি করতে হয়। একটা হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে মেমোরান্ডাম। দেখি দেখি দেখি। হ্যাঁ, একটা হচ্ছে টান দাও টান দাও আরো আর্টিকেল টান অফ দাও আরো টান দাও এটা অ্যাসোসিয়েশন। দুটো ট্রেন টানো। হ্যাঁ, ইয়া ইয়া ঠিক আছে তোদের। সেই 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 বাবা তাকাও, বাবা তাকাও তাকাও। ওরে এদিক দিয়ে তো দেখা যায় না, আরেকটু এদিকে চাও। একটা হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আর একটা হচ্ছে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন।
ঠিক আছে? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আমরা কোম্পানি একটা পড়বো, আমাদের নেক্সট পড়া থাকবে। আমি জাস্ট জিস বলি, একটাতে বলা থাকে কোম্পানিটা কিভাবে কোন পলিসি বা কোন সিস্টেম অ্যাডাপ্ট করবে, আর আরেকটাতে বলা থাকে কোম্পানির ডিরেক্টর স্ট্যাটাসটা কি। সো আপাতত বলবৎ কোনো আইন বা কোনো কোম্পানির সংঘস্মারক বা সংবিধিতে যাহাই লেখা থাকুক না কেন, অনুন্নত, অনুন্নত মানে হচ্ছে কমপক্ষে অ্যাটলিস্ট 3 জন স্বতন্ত্র পরিচালক সহ কোনো ব্যাংক কোম্পানিতে সর্বোচ্চ 20 জন পরিচালক থাকতে পারবে। সুপার ডুপার এমসিকিউ। তাহলে কোন একটা কোম্পানি সর্বোচ্চ 20 জন পরিচালক ডিরেক্টর থাকতে পারবে, তার মধ্যে কমপক্ষে 3 জন স্বতন্ত্র পরিচালক, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে পারবে। তবে শর্ত থাকে যে কোনো ব্যাংক কোম্পানির পরিচালক সংখ্যা 20 জনের নিম্নে হইলে, অনেক ব্যাংক আছে না ছোট ভলিউমের, যদি তাদের পরিচালক সংখ্যা 20 জনের কম হয়, তাহলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা কমপক্ষে 2 জন হইতে হবে। তাহলে এবার আমি বলি, প্রশ্ন করি যে 20 জনের কম যেহেতু বলছে কমপক্ষে 2 জন হতে হবে, আগে বলছি 20 জন হলে কমপক্ষে 3 জন হতে হবে, সো রেশিও যদি চিন্তা করি তাহলে আসলে 7 জনে 1 জন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে, 20 জনে 3 জন যদি হয়। এখন আমি প্রশ্ন করলাম আপনাকে একটা, যদি কোনো একটা কোম্পানির টোটাল পরিচালকের সংখ্যা 4 জন হয় অথবা টোটাল পরিচালকের সংখ্যা 5 জন হয়, তাহলে সেখানে কমপক্ষে কতজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে? 2 জন। 2 জন। 2 জন। ভেরি গুড। কে বলেছেন? রাসেল। রাসেল ভাই, ভেরি গুড। 2 জন, কমপক্ষে 2 জন থাকতে হবে। কারণ 20-এর কম হইলেই বলে দিছে মিনিমাম 2 জন থাকতে হবে। সোজা কথা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কোনো একটা ব্যাংকে 2 জনের কম থাকতে পারবে না। স্বতন্ত্র পরিচালক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলতে কাকে বোঝায়? ডেফিনেশনটা দিয়েছে এই উপধারায়। স্বতন্ত্র পরিচালক বলতে এইরূপ ব্যক্তিকে বুঝাইবে যিনি ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনা এবং শেয়ার ধারক হইতে স্বাধীন এবং যিনি কেবল ব্যাংক কোম্পানির স্বার্থে স্বায় মতামত প্রদান করবেন। স্বায় মানে নিজ নিজ মতামত প্রদান করবেন এবং ব্যাংকের সহিত কিংবা ব্যাংক সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সহিত যাহার অতীত বর্তমান বা ভবিষ্যৎ কোনো প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয় জড়িত না। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মানে সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, যিনি আসলে ব্যাংকে তার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন উনি প্রোভাইড করবেন। ডেফিনেটলি এই স্বতন্ত্র পরিচালক যারা থাকে তারা নর্মালি ব্যাংকিং অ্যাক্টিভিটিতে এক্সপিরিয়েন্স থাকে। ইবিএল কিছুটা সময়ের জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের বিআইবিএম এর একজন ডিরেক্টরকে, তৌফিক স্যারকে নিয়োগ দিয়েছিল। শুধুমাত্র নিয়োগ দিয়েছে বিকজ তিনি ব্যাংকিং ল এবং রেগুলেশনস সম্পর্কে তাদেরকে আইডিয়া জেনারেট করবেন, দ্যাটস ওয়াই। আপাতত বলবৎ অন্য কোনো আইন বা অন্য কোনো ব্যাংক কোম্পানির সঙ্গ স্মারক বা সঙ্গবিধিতে যাহাই থাকুক না কেন, কোনো একক পরিবার হইতে 3 জনের অধিক সদস্য একই সময় কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকতে পারবে না। ইম্পর্টেন্ট। 3 জনের বেশি ডিরেক্টর থাকতে পারবে না একক পরিবার থেকে। বাবা, চাচা, খালু, ভাই, বোন, মেয়ে, জামাই, জামার ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা ব্যাংক মানে পুরো পরিচালনা করে ফেলছে, এরকম করা যাবে না। পরিচালক পদের মেয়াদ, ডিরেক্টরের মেয়াদ আপাতত বলবৎ অন্য কোনো আইন, এগুলি দরকার নেই। ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2018 কার্যকর পর কোনো ব্যক্তি কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদে একাদিক্রমে, একাদিক্রমে মানে হচ্ছে একটানা 12 বছরের অধিক অধিষ্ঠিত থাকিতে পারবেন না। সর্বোচ্চ 12 বছর আপনি কোনো একটা ব্যাংকের একটানা, একাদিক্রমে মানে হচ্ছে একটানা ডিরেক্টর হিসেবে থাকতে পারবেন। কোনো ব্যক্তি উপধারার 1-এর অধীনে একাদিক্রমে 12 বছর কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকিলে উক্ত মেয়াদ শেষ হবার পর 3 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তিনি উক্ত ব্যাংক কোম্পানির পরিচালক পদে পুনঃনিয়োগযোগ্য হইবে না। তাহলে কেউ একজন 12 বছর টানা থাকলো, তারপরে সে আবার নতুন করে নিয়োগ হতে পারবে না। কমপক্ষে 3 বছরের ইন্টারভ্যাল লাগবে, কমপক্ষে 3 বছরের গ্যাপ থাকতে হবে। তারপরে 3 বছর পরে সে চাইলে আবার নতুন করে ডিরেক্টর হিসেবে জয়েন করতে পারবেন। এই ধারার উদ্দেশ্য পরিকল্পনা কোনো ব্যক্তি পরিচালক পদে 3 বছরের চাইতে কম সময় অধিষ্ঠিত না থাকিলে একাদিক্রমে 12 বছরের গণনার ক্ষেত্রে উক্ত সময়ও অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এটা তো ইম্পর্টেন্ট। বিকল্প পরিচালক, বিকল্প পরিচালক নিয়োগ, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো একজন ডিরেক্টর যদি কোনো ঝামেলা টামেলা করে তাহলে তাকে বাদ দিয়ে নতুন পরিচালক নিয়োগ করার প্রসেসটা কি হবে? কোম্পানি আইনের ধারা 101-এর বিধান সাপেক্ষে কোনো ব্যাংক কোম্পানির কোনো পরিচালকের কেবল বাংলাদেশ হইতে বিদেশে
ন্যূনতম 3 মাস, কমপক্ষে 3 মাস নিরবিচ্ছিন্ন অবস্থাজনিত অনুপস্থিতির কারণে উক্ত ব্যাংক কোম্পানিতে কোনো বিকল্প পরিচালক নিয়োগের প্রয়োজন হইলে সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদ উক্ত মূল পরিচালকের বিপরীতে বৎসরে সর্বোচ্চ একবার একাদিক্রমে 3 মাসের জন্য একজন বিকল্প পরিচালক নিয়োগ করতে পারবেন। কোনো একজন পরিচালক একটানা 3 মাস বিদেশে থাকলে তার অনুপস্থিতিতে পরিচালনা পর্ষদ চাইলে নতুন একজনকে বিকল্প পরিচালক হিসেবে নিয়োগ দিতে পারবেন 3 মাসের জন্য। 3 মাসের জন্য বছরে একবার, মূল পরিচালকের এগেনস্টে বছরে একবার। ধরেন আপনার ব্যাংকে 20 জন পরিচালকের মধ্যে 3 জন পরিচালকই বিদেশ আছে 3 মাসের বেশি সময় ধরে, তাহলে ব্যাংক পরিচালনা পর্ষদ যদি মনে করে যে তার বিপরীতে আমরা নতুন একজন বিকল্প পরিচালক নিব, তাহলে নিতে পারবেন একজনের এগেইনস্টে একজন বছরে একবার। এবং নতুন যে বিকল্প পরিচালক নিব তার মেয়াদ থাকবে 3 মাস। তবে শর্ত থাকে যে সরকার কর্তৃক মনোনীত বা নিযুক্ত কোনো চেয়ারম্যান পরিচালক যে নামে অভিহিত হোক না কেন, এর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। যদি সরকার যদি কোনো ডিরেক্টর দেয় তাহলে তাদের ক্ষেত্রে এই নিয়মটা পরিগণিত হবে না। কোনো ব্যক্তি কোনো ব্যাংক কোম্পানির পরিচালক হইলে একই সময় তিনি অন্য কোনো কোম্পানির পরিচালক থাকতে পারবেন না। কোনো পরিচালনা পরিষদে একক পরিবারের সদস্য অতিরিক্ত থাকার এগুলি অত ইম্পর্টেন্ট না, এগুলি অত ইম্পর্টেন্ট না। কোনো ব্যাংক কোম্পানির এরূপ কোনো পরিচালন থাকিবেন না যিনি উক্ত কোম্পানির বহিঃহিসাব নিরীক্ষণ, আইন উপদেষ্টা বা ইত্যাদি ইত্যাদি পদে নিয়োগপ্রাপ্ত। এইরকম ব্যক্তি সেই ব্যাংকের পরিচালক হতে পারবেন না। অথবা অন্য কোনো ব্যাংক কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানির উক্তরূপ কোম্পানিসমূহের কোনো সাবসিডিয়ারি কোম্পানির ডিরেক্টর তিনি হতে পারবেন না। এইরূপ কতিপয় কোম্পানির পরিচালক যে কোম্পানিসমূহ একত্রে উক্ত ব্যাংক কোম্পানির শেয়ার হোল্ডারদের মোট শেয়ারের বিপরীতে মোট ভোটের 20% অধিক ভোট প্রদানের অধিকারী হয়েছেন, তারা ডিরেক্টর হতে পারবে না। অপর কোনো ব্যাংক কোম্পানির, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি বা উক্ত কোম্পানিসমূহের কোনো সাবসিডিয়ারি কোম্পানির পক্ষে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলে তিনি এই কোম্পানির পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না। শুধু এটা পড়া, অত ইম্পর্টেন্ট না এটা। ধারা 26 এর সাপেক্ষে কোনো ব্যাংক কোম্পানি অন্য কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে নির্মিলিত পরিমাণের অধিক শেয়ার ধারণ করতে পারবেন না। কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত পরিমাণের অধিক শেয়ার ধারণ করতে পারবেন না। কোনো ব্যাংক কোম্পানি অন্য কোনো কোম্পানির শেয়ার ধারণ যদি করতে চায়, ধরেন ন্যাশনাল ব্যাংক যদি এনসিসি ব্যাংকের শেয়ার ধারণ করতে চায়, তাহলে তারা 5%-এর বেশি শেয়ার ধারণ করতে পারবে না। বিনিয়োগকৃত কোম্পানির পরিশোধিত মূলধনের 10%-এর বেশি করতে পারবে না। এবং এখানে একটা পরিশোধিত মূলধনের ক্ষেত্রে 25%-এর একটা কথা বলা আছে। যদি কেউ মনে করেন এটুকু পড়ে এটাকে এমসিকিউ হিসেবে নেবেন তাহলে নিতে পারবেন, বাট এটা দরকার নাই। পরিশোধিত মূলধনের, বিনিয়োগকৃত কোম্পানির পরিশোধিত মূলধনের 10%-এর বেশি শতাংশ নিতে পারবে না। তারপরে ধারণকৃত শেয়ারের 5%-এর বেশি শেয়ার অন্য কোম্পানির সে ধারণ করতে পারবে না। ভাইয়া সব পার্সেন্টেজ তো আমার পেইড আপ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটালের তো কোনো পার্সেন্টেজ নেই, না, রাইট? অথরাইজ ক্যাপিটালের না। রাইট, ঠিক। কোনো পরিচালক বা পরিচালকের পরিবারের সদস্য জামানতি ঋণ বা অগ্রিম ঋণ ব্যতীত অন্য কোনরূপ ঋণ বা অগ্রিম মঞ্জুর করিবে না। বা ইয়ার পরিচালকের পরিবার সদস্য, এটা আমরা অবশ্য মানে মেইন আর্টিকেলে পড়ে আসছিলাম। এই যে খেলাপি ঋণের জায়গায় আসছে, এটা আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বো। কোনো খেলাপি ঋণ গ্রহীতার অনুকূলে কোনো ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান কোনরূপ ঋণ সুবিধা দিতে পারবে না। খেলাপি ঋণ, ইচ্ছাকৃত ঋণ, খেলাপি ঋণ গ্রহীতার তালিকা তৈরি। প্রত্যেক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ইচ্ছাকৃত ঋণ খেলাপি ঋণ গ্রহীতার তালিকা তৈরি করবেন। উক্ত ইচ্ছাকৃত ঋণ ঋণ খেলাপি ঋণ গ্রহীতার তালিকা বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবেন। বাংলাদেশ ব্যাংক এত ধারা মতে ব্যাংক কোম্পানি অ্যাক্টের আর্টিকেল নম্বর 45 এর ধারা অনুযায়ী দেশের সকল ব্যাংক কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠানে সেটা প্রেরণ করবে। ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার নাম চূড়ান্তকরণের পূর্বে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা আগে পড়ে আসিনি। ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার নাম চূড়ান্তকরণের পূর্বে সংশ্লিষ্ট ঋণ গ্রহীতাকে তাহার বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদান করবে। মানে তাকে বলা হবে যে স্যার, আপনাকে কিন্তু আমরা উইলফুল ডিফল্টার হিসাবে ট্রিট করতেছি,
এখন আপনার এটা মতামত কি? অনুরূপ ঋণ গ্রহীতার নাম চূড়ান্তকরণের পর প্রত্যেক ব্যাংক কোম্পানি আর্থিক প্রতিষ্ঠান 7 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট ঋণ গ্রহীতাকে সেই মর্মে অভিহিত করবে যে আপনাকে উইলফুল ডিফল্টার হিসেবে আমি ট্রিট করেছি, এবং এটা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। সো আপনার লিস্টটা সকল ব্যাংকে চলে যাবে এবং আপনি অন্য কোনো ব্যাংক থেকেও লোন নিতে পারবেন না। উপাধারা 4-এর বিধান অনুযায়ী ইচ্ছাকৃত ঋণ খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে চিহ্নিত হইবার ফলে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান 30 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিকট আপিল করিতে পারিবে এবং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। মানে সে আপিল করবে না, আমি আসলে ঋণ গ্রহীতা মানে ডিফল্টার ছিলাম না, আমার এই কন্ডিশন এটা ছিল, অথবা আমি এই এই কারণে ঋণ খেলাপি হয়েছে, মানে জাস্টিফিকেশন দিতে পারবে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সংস্থার নিকট থেকে ইচ্ছাকৃত ঋণ খেলাপি গ্রহীতার তালিকা প্রেরণ করিতে পারিবে এবং তাহাদের বিদেশ ভ্রমণ, ঝামেলা আটকায় কোথায়, যেই লিস্টটা সব দিকে ছড়ানো হয় তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, ট্রেড লাইসেন্স ইস্যুতে নিষেধাজ্ঞা, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রেজিস্ট্রেশন, জয়েন্ট স্টক কোম্পানি আরজিএসসি তে কোনো কারণে কোম্পানি নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। আপনারা প্রায় দেখবেন বিদেশ গমনে তার বিভিন্ন বড় উচ্চপদস্থ কর্মকর্তার বিদেশ গমনে এই প্রবলেম আছে এটা বলে, কিন্তু এগুলি আসলে এই জায়গা থেকে আসে। ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত তালিকা হইতে অব্যাহতি প্রাপ্তির পর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সময় যাহা 5 বছরের অধিক হইবে না অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হইবার যোগ্য হবে না। বাবা ভালো জায়গায় আটকাইছে। কেউ যদি উইলফুল মানে ডিফল্টার হয়, সে সেখান থেকে উইলফুল ডিফল্টার হইলে তো এটা তো আনলিমিটেড থাকলো, বাট কেউ যদি উইলফুল ডিফল্টার হওয়ার পরে সেই লোনটা পরিশোধ করে ফেলে, লোনটা পরিশোধ করার পরে যেই দিন লোন পরিশোধ করবে তার পরবর্তী 5 বছর পর্যন্ত সে কোনো ব্যাংকের ডিরেক্টর হতে পারবে না। কোনো ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ইচ্ছাকৃত ঋণ খেলাপি গ্রহীতা হিসেবে তালিকাভুক্ত হইলে বাংলাদেশ ব্যাংক তাহার পরিচালক পদ শূন্য বলে ঘোষণা করতে পারবেন, মানে স্টিল অ্যাডভাইস ডিরেক্টর। এই অবস্থায় তিনি আলহামদুলিল্লাহ ডিফল্টার হয়েছেন, তাহলে বাংলাদেশ ব্যাংক তাহার পরিচালক পদ শূন্য ঘোষণা করতে পারবেন। উপধারা এত এতের অধীনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে তালিকাভুক্ত হইলে এবং উপধারা 5-এর অধীনে উক্ত তালিকাভুক্তির বিরুদ্ধে আপিল করা না হইলে, ওই যে 7 দিনের একটা 30 দিনের একটা সুযোগ দেওয়া হয়েছিল যে তাকে, সে যদি আপিল না করে অথবা এর অধীনে আপিল মঞ্জুর না হইলে সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান উক্ত ঋণ গ্রহীতাকে 2 মাস সময় প্রদান করিয়া তাহার নিকট হতে প্রাপ্য সম্পূর্ণ অর্থ ফেরত চাহিয়া নোটিশ প্রদান করতে পারবে। মানে আমি দিলাম, সে আপিল করে নাই, এই অবস্থা আমি তাকে 2 মাসের নোটিশ দিয়ে তাকে বলতে পারি যে স্যার আপনার বিলটাতে এইটা বাকি ছিল, এখন আপনাকে নেক্সট 2 মাস টাইম দেওয়া হলো, এই 2 মাসের মধ্যে আপনি লোনটা পরিশোধ করেন। এই আইনের বিধান অনুযায়ী যদি 2 মাসের মধ্যে সে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানি আর্থিক প্রতিষ্ঠান উহার পরিচালনা পর্ষদ অনুমোদন ক্রমে তাহার বিরুদ্ধে ফৌজদারি মোকদ্দমা দায়ের করতে পারবে। ফৌজদারি মোকদ্দমা দায়ের করতে পারবে, তবে এটার জন্য পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে, বোর্ড অফ ডিরেক্টরস এর অনুমোদন লাগবে। এরূপ মোকদ্দমা সংশ্লিষ্ট ঋণ অগ্রিম পাওনা আদায়ের ক্ষেত্রে অর্থ ঋণ আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত করিবে না। তাহলে এটা আমরা যদিও এখানে অত ডিটেল আলোচনা করতে পারবো না, অর্থ ঋণ আদালত আমরা পড়বো 1-2 দিন পরে, অর্থ ঋণ আদালত ডিটেলটা পড়বো। ফৌজদারি মোকদ্দমার কার্যক্রম এবং অর্থ ঋণ আদালতের কার্যক্রম কিন্তু দুইটা আলাদা, দুইটা দুই রকম কনসিকুয়েন্সেস ক্রিয়েট করে। সো ও যদি 2 মাসের মধ্যে টাকা না দেয় তাহলে তার নামে আমরা ফৌজদারি মামলা করব এবং সেই মামলা চলমান থাকবে। ইন দ্য মিন টাইম কাস্টমারের নামে যদি কোনো অর্থঋণ আদালতে মামলা হয়, সেটার সাথে এই ফৌজদারি মামলাকে কখনো অ্যালাইন করা যাবে না। এবার আসেন আমার আর আপনার ক্ষেত্রে কি হয়। যদি কোনো ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান এই ধারার বিধান লঙ্ঘন করে, কোন ধারা এই ধারার, মানে 30 দিনের নোটিশ দেওয়া, তারপরে 2 মাসের মধ্যে নোটিশ দেওয়া, 2 মাসের মধ্যে না হলে ফৌজদারি মামলা করা, এগুলো যদি আপনি না করেন, মানে তা আপনি যদি বায়াস হন, আপনি যদি পার্সিয়ালিটি করার চেষ্টা করেন, তাহলে বলা হচ্ছে এই ধারার বিধান লঙ্ঘন করে। অথবা যদি বাংলাদেশ ব্যাংক এরূপ বিবেচনা করে যে কোনো ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান জ্ঞাতসারে বা ইচ্ছাকৃতভাবে এই ধারার বিধান লঙ্ঘন করিয়াছে, তাহা হইলে উক্ত লঙ্ঘনের জন্য উক্ত ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের উপর
কমপক্ষে 50 লক্ষ টাকা এবং অনধিক 1 কোটি টাকা জরিমানা আরোপ করতে পারে। এবং যদি উক্ত লঙ্ঘন অব্যাহত থাকে তাহা হইলে উক্ত লঙ্ঘনের প্রথম দিনের পর প্রত্যেক দিনের জন্য অতিরিক্ত 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করতে পারেন। তাহলে প্রথম দিন আর্থিক প্রতিষ্ঠানের উপর প্রথম দিন 50 লাখ টাকা এবং অনূর্ধ্ব 1 কোটি টাকা, যেটা মানে সেন্ট্রাল ব্যাংক মনে করে সেটা ধার্য করবে। তারপরেও যদি এটা কন্টিনিউ থাকে প্রত্যেক দিনের জন্য 1 লক্ষ টাকা জরিমানা করতে পারে। বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন ব্যতিরেকে কোনো ব্যাংক কোম্পানি উহার নিকট হইতে নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ঋণ বা বিনিয়োগের উপর আরোপিত অনারোপিত সুদ বা মুনাফা মওকুফ করিবে পারবে না। আমরা বলি না ডিরেক্টর বাইরে নিয়ে নিচ্ছে, এটা ঋণ মওকুফ করে দেয়, যেটাকে আমরা বলি ইন্টারেস্ট ওয়েভার, মুনাফা মওকুফ করে দেওয়া। এটা করা যাবে না। কাদের ক্ষেত্রে করা যাবে না? ওয়ার কোনো পরিচালক এবং তার পরিবার সদস্যদের। ডিরেক্টর বা ডিরেক্টরের পরিবারের সদস্যদের নামে কোনো লোন আছে, সেই ধরনের লোনের ইন্টারেস্ট ওয়েভার করা যাবে না। এরূপ কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের ডিরেক্টর বা তার পরিবারের সদস্যরা লিঙ্কড আছে, এরূপ কোনো ব্যক্তি যাহার সহিত উক্ত ব্যাংক কোম্পানির কোনো পরিচালক, অংশীদার বা জামানতদার হিসেবে সংশ্লিষ্ট রয়েছে, আপনি গ্যারান্টার হইলেও পারবে না। এই বিধান লঙ্ঘন করলে, এই যে এই বিধান যে ইন্টারেস্ট ওয়েভার করা যাবে না, এদের ক্ষেত্রে যদি আপনি এটা লঙ্ঘন করে ইন্টারেস্ট ওয়েভার করেন, তা হইলে যে সকল পরিচালক বা কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এই কাজের সাথে, তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে এবং তাদের সর্বোচ্চ 3 বছরের পর্যন্ত কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 3 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। অনূর্ধ্ব মানে সর্বোচ্চ, আর ওই সর্বনিম্ন মানে অ্যাটলিস্ট কথাটাকে কি সুন্দর একটা অনুন্নত, অনুন্নন বলে একটা কথা দিয়ে লেখে। তারপরে তাহলে আমরা এটা বুঝতে পারছি। তারপরে হচ্ছে জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানি তালিকাভুক্তি করেন। যারা কোনো কোম্পানি যারা মানে ওই সিকিউরিটি ভ্যালুয়েশন করে, তারা বলা হচ্ছে কোনো ব্যাংক কোম্পানি ঋণ বা বিনিয়োগ গ্রহীতা কর্তৃক গৃহীত বা গৃহীতব্য ঋণ বা বিনিয়োগের বিপরীতে প্রদত্ত জামানত কোনো মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক মূল্যায়নের ক্ষেত্রে এরূপ প্রতিষ্ঠান বা কোম্পানি বাংলাদেশ ব্যাংকে তালিকাভুক্ত হইতে হবে। যারা ভ্যালুয়েশন করবে তারা তালিকাভুক্ত হইতে হবে। এগুলি আমাদের আর পড়ার দরকার নাই। এখানে বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে কোনো ব্যাংক কোম্পানির চেয়ারম্যান বা পরিচালক বা প্রধান নির্বাহী কর্তৃক কোনো ব্যাংক কোম্পানি বা হুয়ার আমানতকারীর জন্য ক্ষতিকর কোনো কার্যকলাপ বা স্বার্থ সংশ্লিষ্ট লেনদেনের মাধ্যমে ব্যাংক কোম্পানির তহবিলের অপব্যবহার বা মানি লন্ডারিং বা সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন সংক্রান্ত অপরাধ রোকল্পে বা জনস্বার্থ উক্ত ব্যক্তি কোম্পানির যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে উক্ত চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহী যে নামে অভিহিত করা হোক না কেন তাকে অপসারণ করা প্রয়োজন। তা হলে বাংলাদেশ ব্যাংক কারণ লিপিবদ্ধ করিয়া আদেশের মাধ্যমে উক্ত চেয়ারম্যান, পরিচালক, প্রধান নির্বাহীকে তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে। ধরেন এমন একটা স্ক্যাম করলো যে স্ক্যামটা ব্যাংকের জন্য ক্ষতিসাধক, ব্যাংকের ডিপোজিটারদের জন্য, ইনভেস্টরদের জন্য ক্ষতিসাধক, এই মর্মে কোনো অপরাধ প্রমাণিত হইলে বাংলাদেশ ব্যাংক কারণ দর্শিয়ে, কোন কারণে তাকে অপসারণ করা হয়েছে কারণ দর্শিয়ে ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক অথবা প্রধান নির্বাহী মানে এমডি কেও ক্ষমতাচ্যুত করতে পারবেন। যদি কোনো ব্যাংক কোম্পানির চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহী উপরের কারণে উপরের কারণে পদ হারান, পরিচালক বা প্রধান নির্বাহী পদে বহাল থাকিবে না এবং তিনি তিনি আদেশের তারিখ হইতে পরবর্তী 3 বছর উক্ত ব্যাংক কোম্পানি বা অন্য কোনো ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে সংযুক্ত হইবে না বা অংশগ্রহণ করতে পারবে না। এরকম কেসে যদি কাউকে অপসারণ করা হয়, তিনি ওই অপসারণের পরবর্তী 3 বছর অন্য কোনো কোম্পানির এমডি, ডিরেক্টর বা চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হইতে পারবেন না। লটা আসলে খুব সুন্দর, আমি জানি না কার্যকর কতটুকু হয়। অধীনে অপসারিত চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহীর ক্ষতিকারক কার্যকলাপের কারণে কোনো ব্যাংক বা কোম্পানির আর্থিক ক্ষতি হইলে তাহার নিকট থেকে সেই ক্ষতিপূরণটা আদায় করার ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো সমিতি বা প্রতিষ্ঠান কোম্পানি ধারা এত এর বিধান লঙ্ঘন করিয়া ইহার নামের অংশের সাথে ব্যাংক যুক্ত করে, এই যে আরেকটা কেস আসছে, আমরা অনেক সময় দেখি না, মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই, এটা কি ব্যাংক, কোঅপারেটিভ সোসাইটি ব্যাংক লিমিটেড এরকম নাম দেখি না আমরা, মানে ব্যাংক ওয়ার্ডটা অ্যাড করি। যদি লাইসেন্স প্রাপ্ত না হয়ে কেউ ব্যাংক কথাটা অ্যাড করে, সে যে নামেই অ্যাড করুক না কেন, উক্ত লঙ্ঘনের জন্য তাহাদের
প্রত্যেককে অনধিক 50 লক্ষ টাকা অর্থদণ্ডে বা অনধিক 7 বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে এবং উক্ত লঙ্ঘন অব্যাহত থাকিলে প্রত্যেক দিনের জন্য 1 লক্ষ টাকা জরিমানা করা হবে। যদি কোনো ব্যক্তি অধীনে কোনো বহির্নিকাশ আছে, এটা আপনারা চাইলে মানে ডিসরিগার্ড করতে পারেন, এটা অত ইম্পর্টেন্ট না, অত ইম্পর্টেন্ট না। আলহামদুলিল্লাহ শেষ, শার্প ইট ইজ 11। সো আমরা একদম টাইমলি শেষ করেছি। সো আজকের ক্লাসটা শেষ। আমি ট্রাইং মাই লেভেল বেস্ট যে যত আর্লি পারি রেকর্ডিং এবং সিনপসিসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর আপনারা ভাইয়া হচ্ছে, সিনপসিসে এই অ্যামেন্ডমেন্ট ইংলিশ একটু দিয়ে দিবেন না ভাইয়া? হ্যাঁ, দুইটা একসাথে দিয়ে কম্পাইল করে একটা শিট দিব। মানে আচ্ছা ঠিক আছে। কোম্পানি একটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট, আমি দিয়ে দিচ্ছি, রাতেই দিয়ে দিব, ট্রাই করব। আর আপনাদের কাজ হচ্ছে সোমবারে আমাদের একটা ক্লাস আছে 9টা 45, যদি মনে করেন একটু মানে একটু আর্লি হয়ে যায়, অনেকে তারাবির পরে একটু 5 মিনিট 10 মিনিট রেস্ট নিতে চান, আমরা শার্প 10টা শুরু করবো, 11টা শেষ করব। মানে 10টা শুরু করব মানে শার্প 10টা, 1 মিনিটও দেরি হবে না। 11টা শেষ হবে মানে 11টার 1 মিনিটও দেরি হবে না। 1 ঘন্টা ডিসকাস করলে অনেক ডিসকাস হবে, সেখানে কোনো ইন্ট্রোডাকশন থাকবে না, স্যালুটেশন থাকবে না। শুভরাত্রি, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়া জি জি জি। আগের রেকর্ডিং গুলো একটু দিলে কাইন্ডলি ভালো হতো, মানে রেকর্ডিং গুলো 2-3টা ক্লাসে দেওয়া হলো। আচ্ছা, আমি একটু রেকর্ডিং গুলি সিকোয়েন্স করে আবার আপনাদের গ্রুপে একদম ডে 1 থেকে সবগুলি রেকর্ডিং মানে শুট করছি, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।